এখানে যেটুকু কনসেপ্ট তোমাদের বোঝানো হবে সেই কনসেপ্টটা দিয়ে কিন্তু তোমরা সমস্ত কোশ্চেন কভার করতে পারবে, এটুকু আমি গ্যারান্টি দিলাম। জনন অঙ্গ কোনটা, মানে কার মাধ্যমে জনন হয়? একটা ফুলের মাধ্যমে জনন হয়। সমান উচ্চতায় কি মানে সমান উচ্চতায় থাকে, মানে পরাগধানী আর গর্ভমুণ্ড একই কাছাকাছি, এতটাই কাছাকাছি থাকবে। খুব সরলভাবে দেখালাম। এই যে রেখাচিত্রটা, এটা করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে যে সপুষ্পক উদ্ভিদের যৌন জননের পুরো প্রসিডিওর একটা রেখাচিত্রের মাধ্যমে সম্পন্ন হলো। এখানে কটা পুংগ্যামেট তৈরি হবে? দুটো পুংগ্যামেট তৈরি হবে। যে তোমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একদম 100% কমন পেয়ে যাবে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু এসওই বাংলা। আমি তোমাদের বর্ণালী ম্যাম তোমাদের জন্য কিন্তু আরো ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে চলে এসেছি। ইতিমধ্যেই কিন্তু তোমাদের একটা চ্যাপ্টার প্রোভাইড করা হয়ে গেছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কনসেপ্টের সাথে সাথে ইম্পর্টেন্ট কোশ্চেনও তোমাদের প্র্যাকটিস করানো হচ্ছে। আজকেও সেরকম একটা চ্যাপ্টার নিয়ে চলে এসেছি তোমাদের জীবনের প্রবাহমানতার মধ্যে যে দুটো টপিক রয়েছে, অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের যৌন জনন আর বৃদ্ধি ও বিকাশ। এই দুটো চ্যাপ্টারের ফুল কনসেপ্ট আজকে আমরা পড়বো, এবং কনসেপ্টের সাথে সাথে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন সমস্ত কিছু কিন্তু আজকে আমরা ক্লিয়ার করব। আর এটা আমি বলে দিচ্ছি, আজকে যে প্রশ্নগুলো এখানে প্র্যাকটিস করানো হবে তার মধ্যে থেকে কিন্তু তোমরা সেকেন্ড সামেটিভের সমস্তটা কমন পেয়ে যাবে। অনেকের মনে হতে পারে যে আমার তো এর আগে চ্যাপ্টারটা রেডি নেই, আমার তো পুরো চ্যাপ্টারটাই ব্যাকলগস পড়ে রয়েছে, ক্লিয়ার হয়নি, বুঝতে পারিনি। তো তাদের জন্য আমি বলছি, তাদের জন্য এই ক্লাসটা কিন্তু ভীষণ ভীষণ হেল্পফুল। কেন হেল্পফুল? কারণ এখানে যেটুকু কনসেপ্ট তোমাদের বোঝানো হবে সেই কনসেপ্টটা দিয়ে কিন্তু তোমরা সমস্ত কোশ্চেন কভার করতে পারবে, এটুকু আমি গ্যারান্টি দিলাম। তো প্রত্যেককে কি করতে হবে? অবশ্যই এই ভিডিওটা লাইক করতে হবে এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিতে হবে, যাতে তারাও কিন্তু উপকৃত হয়। তো চলো, একদমই লেট করবো না, আমরা শুরু করব। প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, এই চ্যাপ্টারটা দিয়ে আমরা স্টার্ট করব। আচ্ছা, তোমরা কিন্তু এখানে রুটিনটা দেখতে পাচ্ছ। তোমাদের ক্লাস 10 এর জন্য যে রুটিনটা রয়েছে, তোমাদের সেকেন্ড সামেটিভের আগেই অর্থাৎ 1 আগস্ট কিন্তু আমরা তোমাদের সিলেবাস কমপ্লিট করে দিচ্ছি। তোমাদের অনেক সময় মনে হতে পারে যে আপনারা তো ক্লাস করাচ্ছেন, আমাদের সেকেন্ড সামেটিভের আগে ক্লাস শেষ হবে। তো একদমই শেষ হবে। তোমাদের যে রুটিন এখানে দেখছো, এই যে ডেট ওয়াইজ যে যে চ্যাপ্টারগুলো তোমাদের আসার কথা, তোমাদের সেকেন্ড সামেটিভে যা যা রয়েছে তা কিন্তু তোমাদের পরীক্ষার আগেই একেবারে রিভিশন কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ ফুল কম্প্যাক্ট সমস্ত কিছু হয়ে যাচ্ছে। তো চলো স্টার্ট করি। তো প্রথম যে টপিকটা রয়েছে, একটা আদর্শ ফুলের গঠন। কেন আমরা আদর্শ ফুলের গঠন পড়ব? চ্যাপ্টারের নাম হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। সপুষ্পক উদ্ভিদ মানে যেসব উদ্ভিদে ফুল তৈরি হয়। তাহলে যেসব উদ্ভিদে ফুল তৈরি হয় তাদের জনন অঙ্গ কোনটা, মানে কার মাধ্যমে জনন হয়? একটা ফুলের মাধ্যমে জনন হয়। তাহলে ফুলের কোন কোন পার্টসের মধ্যে জনন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, তাহলে আমাদের সেই পার্টসগুলো সম্পর্কে আগে জানতে হবে। তাহলে একটা আদর্শ ফুলের গঠন যদি আমরা দেখি, কেমন দেখতে হবে একটা আদর্শ ফুল, চলো প্রত্যেকটা স্ট্রাকচার আমরা ছবির মাধ্যমে দেখে নেব। তো ধরো একটা আদর্শ ফুলটা কিন্তু থাকে সবসময় একটা এইরকম অংশের ওপর। এটাকে বলা হচ্ছে উত্তল পুষ্পাক্ষ, ঠিক আছে? এটা হচ্ছে একটা পুষ্পাক্ষ। আর এই পুষ্পাক্ষের উপর কি হয়? ফুলের 4টি স্তবক প্রেজেন্ট। সেই 4টে স্তবক পরপর সাজানো থাকে। কি কি স্তবক রয়েছে? প্রথমে চলে আসছি আমরা বৃতি, ঠিক আছে? প্রথমে চলে আসছি, কি থাকবে? বৃতি থাকবে। এটাকে আমরা বলছি বৃতি। বৃতি একটা স্তবক। বৃতির পরে কি থাকছে? বৃতির পরে থাকছে দলমণ্ডল, ঠিক আছে? বৃতির পরে থাকছে দলমণ্ডল মানে পাপড়ি। তাহলে এগুলোকে আমরা, এটা একটা স্তবক, এই স্তবকটার নাম হচ্ছে দলমণ্ডল। আচ্ছা, তারপরে আর কি কি স্তবক থাকে? আরো দুটো স্তবক থাকে। একটা হচ্ছে পুংকেশর চক্র। তাহলে এখানে বেশ কিছু এরকম পুংকেশর প্রেজেন্ট থাকে, ঠিক আছে? তাহলে এইগুলোকে আমরা কি বলছি? এগুলোকে বলছি পুংকেশর। আর কি থাকবে? আর থাকবে গর্ভকেশর, ঠিক আছে? আর থাকছে এইটাকে আমরা বলবো
গর্ভকেশর। তাহলে ফুলের 4টি স্তবক আমরা দেখলাম, কি কি? একটা হচ্ছে বৃতি, দলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর। বৃতির প্রত্যেকটা একককে আমরা কি বলবো? বৃত্তাংশ বলবো। বৃতির প্রত্যেকটা একক, সাপোজ ধরো বৃতি হচ্ছে এই যে, ধরো টোটাল এরকম 5টা বৃতি রয়েছে, তো 5টা বৃতি ফুলের থাকে, এই টোটালটাকে আমরা বৃতি বলছি। তো বৃতির একটা একককে, মানে সাপোজ এখান থেকে আমি একটা বৃতি এরকম খুলে নিলাম, তো এই একটা বৃতিকে আমরা কি বলবো? বৃত্তাংশ বলবো। ঠিক আছে, একটা বৃতিকে আমরা বৃত্তাংশ বলছি। তাহলে বৃতির একক কি? বৃত্তাংশ। সেম ভাবে দলমণ্ডল, ধরো ফুলের 5টা পাপড়ি রয়েছে, তাহলে এক একটা পাপড়িকে আমরা কি বলবো? দলাংশ বলবো। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা পাপড়িকে, ধরো সাপোজ এইরকম একটা পাপড়িকে আমরা কি বলছি? দলাংশ। আর এদিকে রয়েছে পুংকেশর, গর্ভকেশর। এই দুটো কিন্তু আলাদা স্তবক, যেই দুটো মেইনলি জনন কার্যে সাহায্য করবে। তাহলে ফুলের টোটাল 4টে স্তবক, এই 4টে স্তবককে আমরা দুটো ভাগে লিখতে পারি। কি কি? দুটো ভাগে লিখতে পারি। এক হচ্ছে সাহায্যকারী স্তবক, একটা হচ্ছে সাহায্যকারী স্তবক, আর একটা হচ্ছে জনন স্তবক। তাহলে ফুলের 4টে স্তবককে আমরা মেইনলি দুটো ভাগে ভাগ করলাম, সাহায্যকারী স্তবক আর জনন স্তবক। সাহায্যকারী স্তবক কারা কারা? সাহায্যকারী স্তবক হয়ে যাচ্ছে বৃতি আর দলমণ্ডল। বৃতি আর দলমণ্ডল এই দুটো হয়ে যাচ্ছে আমাদের সাহায্যকারী স্তবক। কেন সাহায্যকারী স্তবক ম্যাম? কারণ এরা কিন্তু পুরোপুরি জননে অংশগ্রহণ করছে না। বৃতি কি কাজ করে? বৃতি হচ্ছে তোমার সবুজ বর্ণের হয়, তাহলে বৃতির মধ্যে কি থাকে? ক্লোরোফিল থাকে। তার মানে বৃতি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন করতে পারে, তাই না? তাহলে বৃতি এভাবে খাদ্য উৎপন্ন করছে, ফুলের বাকি পার্টস গুলোতে কি পুষ্টি পদার্থ প্রেরণ করছে। এছাড়াও আরেকটা কাজ, যখন ফুলটা কুড়ি অবস্থায় থাকে, একেবারে ইম্যাচিওর কুড়ি অবস্থায় রয়েছে, তখন ফুলের যে বাকি স্তবকগুলো সবগুলোকেই দেখবে বৃতি আবৃত করে রাখে। তাহলে কুড়ি অবস্থায় ফুলকে প্রোটেক্ট করা বা ফুলকে আত্মরক্ষা বা প্রতিরক্ষা প্রদান করা, এটাও হচ্ছে বৃতির কাজ। তাহলে বৃতির কি কি কাজ? তাহলে ফুলকে সাহায্য করছে, তাই জন্যই কিন্তু এটা সাহায্যকারী স্তবক। তাহলে আমি এখানে বৃতির কাজগুলো লিখছি। এক, সালোক সংশ্লেষ করা। নেক্সট, কুড়ি অবস্থায় ফুলকে রক্ষা করা। এই দুটো গেল কি? বৃতির কাজ। ঠিক আছে, এবার যদি চলে আসি দলমণ্ডল। দলমণ্ডল কি জননে সাহায্য করে? না, সরাসরি তো করে না। তাহলে দলমণ্ডল কি কাজ করছে? দলমণ্ডল অর্থাৎ ফুলের পাপড়ি দেখবে খুব কালারফুল হয়, সুন্দর দেখতে হয়। তো এত সুন্দর দেখতে হওয়ার জন্য বা কালারফুল হওয়ার জন্য এ কি করে? অন্যান্য পরাগযোগ যারা ঘটাবে, পলিনেটর, ঠিক আছে, তাদেরকে কি করে? আকৃষ্ট করে। তাহলে অন্যান্য বা পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে কি হচ্ছে? পতঙ্গদের আকৃষ্ট করছে। তো যারা যারা পরাগযোগ ঘটায় তাদেরকে কি করছে? আকৃষ্ট করা। এটা ফুলের পাপড়ির একটা কাজ। আর কি? আর হচ্ছে ফুলের পাপড়িগুলো ভেতরে এই যে জনন স্তবক রয়েছে, জনন স্তবক কোনগুলো? পুংকেশর, গর্ভকেশর। এই জনন স্তবককেও সে রক্ষা করছে। এটা হচ্ছে পাপড়ির কাজ। তাহলে এরা বৃতি আর দলমণ্ডল, এরা কিন্তু ডিরেক্ট জননে অংশগ্রহণ করলো না, কিন্তু জননে অংশগ্রহণকারী অঙ্গগুলোকে প্রোটেক্ট করছে, সাহায্য করছে, তাই না? তাহলে এদেরকে এই জন্য কিন্তু সাহায্যকারী স্তবক বলা হয়। যদি এখান থেকে প্রশ্ন আসে যে সাহায্যকারী স্তবক কাকে বলা হয়, কেন বলা হয়, তাহলে বৃতি আর দলমণ্ডলের এই লিখেই কাজগুলো কিন্তু লিখতে হবে। তাহলে দলমণ্ডলে কি বললাম? দলমণ্ডল হচ্ছে পতঙ্গ পরাগযোগে সাহায্য করে, পতঙ্গ পরাগযোগে সাহায্য করে, আর জনন স্তবককে রক্ষা করে। জনন স্তবককে রক্ষা করে। ঠিক আছে, এই গেল সাহায্যকারী স্তবকের কাজ। এবার আসি জনন স্তবক। আর এই জনন স্তবক সম্পর্কে আমাদের ডিটেলে তো পড়তে হবে।
তাহলে জনন স্তবক আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি, জনন স্তবক কোন দুটো, এক হচ্ছে পুংকেশর আর এক হচ্ছে গর্ভকেশর, পুংকেশর আর গর্ভকেশর। ঠিক আছে, তাহলে একটা আদর্শ ফুল যদি তোমাকে বলা হয় একটা আদর্শ ফুলের কি কি স্তবক বর্তমান, তাহলে এখান থেকে আমাদের আনসার হয়ে যাচ্ছে একটা আদর্শ ফুলে 4টি স্তবক বর্তমান, এর মধ্যে দুটো সাহায্যকারী স্তবক আর দুটো জনন স্তবক। সাহায্যকারী স্তবক হয়ে যাচ্ছে বৃতি আর দলমণ্ডল, কারণ এরা সরাসরি জননে অংশগ্রহণ করে না, কিন্তু জনন স্তবকগুলোকে কি করছে, রক্ষা করছে। বৃতি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় পুষ্টি প্রদান করছে, কুড়ি অবস্থায় ফুলকে রক্ষা করে। দলমণ্ডল পতঙ্গ পরাগযোগে আকৃষ্ট করে বা সাহায্য করে, আর জনন স্তবককে প্রোটেক্ট করছে বা রক্ষা করছে। এটা হয়ে গেল সাহায্যকারী স্তবক। আর জনন স্তবক যখন বলবো যে পুংকেশর এবং গর্ভকেশর, পুংকেশর সরাসরি কি তৈরি করে, পরাগ রেণু তৈরি করে, আর গর্ভকেশর তার মধ্যে ডিম্বাণু তৈরি হয়। তাহলে সেই পরাগ রেণু এই গর্ভকেশরের মধ্যে পতিত হয় এবং সেখানে যৌন জনন প্রক্রিয়ায় কি তৈরি হয়, বীজ গঠন হয়, মানে জাইগোট তৈরি হবে, সেখান থেকে বীজ, আর সেই বীজ থেকে নতুন উদ্ভিদ কিন্তু সৃষ্টি হবে। তাহলে এই পুরো প্রসেসটা আমরা দেখে নিই যে কিভাবে জনন হয়, জাস্ট একটা শর্ট ফরম্যাটে আমরা দেখে নেব। চলো একটা শর্ট ফরম্যাটে দেখে নিই যে কিভাবে জনন প্রক্রিয়া সম্পন্ন হয়। তো এটা ধরো পুংকেশর, একটা পুংকেশরের গঠন কেমন, পুংকেশরের গঠন এইটা থাকে হচ্ছে পুংদণ্ড, এরকম একটা পুংদণ্ড থাকবে, আর এর মাথায় এরকম একটা পরাগধানী প্রেজেন্ট থাকবে। তাহলে এটা হয়ে যাচ্ছে কি পরাগধানী, আর এটা হয়ে যাচ্ছে পুংদণ্ড, পরাগধানী আর পুংদণ্ড। ঠিক আছে, তো এই পরাগধানী যেটা রয়েছে, এই পরাগধানীর মধ্যে কি তৈরি হয়, পরাগধানীর মধ্যে পরাগ রেণু তৈরি হবে। ভালো করে বুঝবে, পরাগধানীর মধ্যে কি তৈরি হয়, পরাগ রেণু তৈরি হয়। কারণ এই পরাগধানী, এটাকে যদি আমরা মাঝখান থেকে কাটি না, ভেতরে দেখবো 4টে রেণুস্থলী বর্তমান। ঠিক আছে, মানে ওটাকে কাটলে কেমন দেখতে পাওয়া যাবে, এই পরাগধানীর স্ট্রাকচারটা এইরকম দেখতে পাওয়া যাবে। এইরকম স্ট্রাকচারটা দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে ওই ওপরে কি থাকবে, ওপরে এই যে আমরা এটাকেই অর্ধেক কেটেছি, তাহলে এই জায়গাগুলোতে কি রয়েছে, এই জায়গাগুলোতে রেণুস্থলী বর্তমান রয়েছে। এগুলোকে কি বলছি আমরা, রেণুস্থলী। আর এই রেণুস্থলীর মধ্যে কি তৈরি হয়, প্রচুর পরাগ রেণু তৈরি হবে। এর মধ্যে কি প্রচুর পরাগ রেণু তৈরি হয় রেণুস্থলীর মধ্যে, এর মধ্যে প্রচুর রেণু তৈরি হবে। বোঝা গেল? তো এই রেণুগুলো কেমন হয়, রেণুগুলো দেখতে এরকম হয়, দেখিয়ে দিই। একটা রেণু দেখতে কেমন হবে, এই ধরো রেণুটা দেখতে, এর বাইরে এরকম একটা এক্সাইন স্তর থাকে। ঠিক আছে, তাহলে বাইরের এই স্তরটাকে আমরা কি বলছি, রেণুর বাইরের এই স্তরটাকে বলবো এক্সাইন, আর রেণুর ভেতরের স্তরটাকে বলবো আমরা ইনটাইন। ঠিক আছে, আর এই রেণু কিন্তু সবসময় হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, অর্থাৎ এটা এন সংখ্যক হ্যাপ্লয়েড প্রকৃতির একটা রেণু। এর ভেতরে যে নিউক্লিয়াসটা সেটা হ্যাপ্লয়েড প্রকৃতির। কেন হ্যাপ্লয়েড প্রকৃতির, কারণ পরাগধানীর এই যে রেণুস্থলীর প্রাচীরে যে কোষগুলো ছিল, তারা কিন্তু মিওসিস প্রক্রিয়ায়, এখানে কি প্রক্রিয়ায় রেণু তৈরি হয়, মিওসিস। মিওসিসকে আমরা হ্রাস বিভাজন বলি, এটা আমরা পড়েছি কোষচক্রে। তো মিওসিস প্রক্রিয়ায় পরাগধানীর মধ্যে অসংখ্য পরাগরেণু তৈরি হয়। সেই পরাগরেণুগুলো প্রত্যেকটা হ্যাপ্লয়েড প্রকৃতির, আর পরাগরেণুর দুটো প্রাচীর বর্তমান, বাইরেরটাকে বলা হয় এক্সাইন, ভেতরেরটাকে বলা হয় ইনটাইন। তাহলে এই যে পরাগরেণু তৈরি হলো, এই পরাগরেণুগুলোর এবার কাজ কি, এই পরাগরেণুগুলোর কাজ হচ্ছে গর্ভমুণ্ডে পড়া। গর্ভমুণ্ড কোথায়, তাহলে এটা পুংকেশরের কাজ, পরাগরেণু এই পর্যন্ত তৈরি করেছে। আর ওদিকে কি করছে, গর্ভকেশরে চলে আসি আমরা। গর্ভকেশর, ঠিক আছে,
এটা হচ্ছে গর্ভকেশর আর এটা হচ্ছে পুংকেশর। চলো, আচ্ছা গর্ভকেশর কেমন দেখতে দেখে নাও। এইরকম একটা উপরে অংশ দেখতে পাওয়া যায়, পুরো একটা ফুলদানির মতন গঠন, তাই তো? তো এর তিনটে অংশ দেখতে পাওয়া যায়, কি কি? একদম উপরের এই অংশটাকে বলা হয় গর্ভমুণ্ড, এইটাকে বলা হচ্ছে গর্ভদণ্ড, আর এইটাকে বলা হয় গর্ভাশয়। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে গর্ভাশয়। তো কি হয়, এই যে পরাগরেণু এসে পড়বে গর্ভমুণ্ডে, আর এই ঘটনাটাকে কি বলা হচ্ছে? এই ঘটনাটাকে বলা হয় পরাগযোগ। তাহলে এখানে কি হচ্ছে, এই যে পরাগরেণু কোথায় পতিত হচ্ছে? এইখানে পতিত হচ্ছে। তো এটাকে আমরা কি বলছি? এটাকে বলছি পরাগযোগ বলছি। ঠিক আছে, তো পরাগযোগ হয়ে এই যে রেণুটা এখানে আসলো, এক্স্যাক্টলি কি কাজ করবে? রেণুর এখানে এসে কি কাজ? তো এই যে গর্ভাশয় দেখছো না, এই গর্ভাশয়ের মধ্যে থাকে একটা ডিম্বক। কি থাকে? গর্ভাশয়ের মধ্যে এরকম একটা ডিম্বক প্রেজেন্ট রয়েছে, আর এই ডিম্বকের মধ্যে থাকে ভ্রূণস্থলী। ঠিক আছে, এটা কি? এটাকে বলা হয় ডিম্বক। আর ডিম্বকের মধ্যে থাকবে ভ্রূণস্থলী, যেখানে কি থাকবে? যেখানে 8খানা নিউক্লিয়াস থাকবে। ঠিক আছে, কটা নিউক্লিয়াস থাকবে? 8খানা নিউক্লিয়াস থাকবে। এই 8টা নিউক্লিয়াসের নাম কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। কি কি নিউক্লিয়াস থাকে? এই ভ্রূণস্থলীর একদম ওপরে থাকে দুটো সহকারী কোষ। কি থাকবে? দুটো সহকারী কোষ। আর এই সহকারী কোষ কেমন প্রকৃতির হয়? হ্যাপ্লয়েড প্রকৃতির। সংখ্যায় কটা থাকে? 2টি থাকে। ঠিক আছে, 2টি থাকে। তাহলে 2খানা এখানে সহকারী কোষ রয়েছে। তারপরে থাকবে একটা ডিম্বাণু। তারপরে এই যে এটা হচ্ছে ডিম্বাণু, যেটাকে আমরা স্ত্রী গ্যামেট বলছি। তাহলে এটা কি? এটা হয়ে যাচ্ছে ডিম্বাণু। একটাই থাকবে, একটি হ্যাপ্লয়েড প্রকৃতির থাকে। ঠিক আছে, তাহলে এখানে 3টে নিউক্লিয়াস হলো। আচ্ছা, টোটাল 8টা থাকবে। আর কি কি রয়েছে? একদম মিডিলে দুটো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস পরপর যুক্ত হয়ে, দুটো হ্যাপ্লয়েড পরপর যুক্ত হয়। যুক্ত হলে কি হয়ে যাবে? ডিপ্লয়েড হয়ে যাবে। তাহলে এই যে ডিপ্লয়েড কোষ, এটাকে আমরা বলি নির্ণিত নিউক্লিয়াস। এটাকে আমরা কি বলবো? নির্ণিত নিউক্লিয়াস। ঠিক আছে, আর এই নির্ণিত নিউক্লিয়াস কি? ডিপ্লয়েড প্রকৃতির। একটিই থাকবে নির্ণিত নিউক্লিয়াস, আর এটা কি হয়ে যাবে? ডিপ্লয়েড হয়ে যাবে, কারণ দুটো হ্যাপ্লয়েড জুড়ে যায়, এখানে ফিউজ হয়ে যাচ্ছে। ফিউজ হয়ে কি হয়ে যাচ্ছে? ডিপ্লয়েড হয়ে যাচ্ছে। আর লাস্ট 3টে জিনিস থাকে একদম নিচে, এখানে 3টে কোষ থাকবে। এই 3টে নিউক্লিয়াসকে আমরা কি বলবো? প্রতিপাদক কোষ সমষ্টি। প্রতিপাদক কোষ সমষ্টি। ঠিক আছে, তাহলে আমরা গর্ভকেশরের গঠনে কি কি দেখলাম? গর্ভকেশরের গঠনে দেখো, গর্ভকেশর 3টে অংশ নিয়ে গঠিত। কি কি? গর্ভকেশর টোটাল 3টে অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে গর্ভমুণ্ড, একটা হচ্ছে গর্ভদণ্ড, আর একটা হচ্ছে গর্ভাশয়। এই 3টে হচ্ছে মেন জায়গা। আর এই গর্ভাশয়ের মধ্যে প্রেজেন্ট রয়েছে কে? গর্ভাশয়ের মধ্যে প্রেজেন্ট রয়েছে একটা ডিম্বক। গর্ভাশয়ের মধ্যে কে প্রেজেন্ট রয়েছে? ডিম্বক প্রেজেন্ট রয়েছে। আর ডিম্বকের মধ্যে থাকে একটা ভ্রূণস্থলী। সেই ভ্রূণস্থলীর মধ্যে 8টা নিউক্লিয়াস প্রেজেন্ট। অবশ্যই আমাদের এই 8টা নাম খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে, এখান থেকে প্রচুর প্রশ্ন আসবে। ঠিক আছে, তো এই 8টা নিউক্লিয়াসের মধ্যে একদম ওপরে থাকবে ডিম্বক রন্ধ্রের দিকে থাকবে কে? দুটো সহকারী কোষ থাকছে। তারপরে থাকছে একটা ডিম্বাণু, হ্যাপ্লয়েড প্রকৃতির। কোনটা হ্যাপ্লয়েড কোনটা ডিপ্লয়েড মাথায় রাখতে হবে কিন্তু। ঠিক আছে, একটা হ্যাপ্লয়েড ডিম্বাণু, তারপরে থাকছে একটা ডিপ্লয়েড নির্ণিত নিউক্লিয়াস, তারপরে থাকছে 3টে হ্যাপ্লয়েড প্রতিপাদক কোষ সমষ্টি। অবশ্যই এগুলো হ্যাপ্লয়েড। কটা থাকবে? 3টি থাকবে। বোঝা গেল? বোঝা গেল? তাহলে এই যে পরাগযোগ আমরা দেখলাম, অ্যাকচুয়ালি হবে এই পরাগরেণুটা
এর মধ্যে আবার দুটো গ্যামেট তৈরি হবে, সেটা এই ভেতরে গিয়ে নিষিক্ত করবে। তো এই নিষেক প্রক্রিয়া আমরা পরের ডিটেলে দেখছি। এই পর্যন্ত আশা করি আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি যে পুংকেশর তাহলে কেমন দেখতে, পুংকেশরের মধ্যে কি তৈরি হয়, রেণু তৈরি হয়। গর্ভকেশর কেমন দেখতে এবং গর্ভকেশরের মধ্যে কি তৈরি হলো, ডিম্বাণু তৈরি হলো, যেটাকে আমরা স্ত্রী গ্যামেট বলছি। তাহলে এই যে পরাগ রেণু কি হচ্ছে, গর্ভমুণ্ডে পড়ছে, এটাকে আমরা কি বললাম, পরাগ যোগ। তো এই পরাগ যোগ সম্পর্কে আমরা একটু জেনে নিই, তারপরে জানবো যে রেণু কিভাবে আমাদের নিষেক প্রক্রিয়ায় সাহায্য করছে। ঠিক আছে, চলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা জিনিসটাকে দেখবো, খুব ইজিলি কিন্তু বুঝবো। আশা করি এত ইজিলি তোমরা অন্য কোথাও বুঝতে পারবে না। খুব ভালো করে ক্লাসটা মন দিয়ে দেখো প্রত্যেককে, আশা করি তোমাদের ফুল কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। চলো, পরাগ যোগ তাহলে কি বললাম, পরাগ যোগ কাকে বলা হয়? পরাগ যোগ হচ্ছে গর্ভমুণ্ডে পরাগ রেণুর পতিত হওয়াকে, ঠিক আছে আমি এখানে শর্টে লিখছি, গর্ভমুণ্ডে পরাগ রেণু পতিত হওয়াকে বলে পরাগ যোগ। বলে পরাগ যোগ। ঠিক আছে, তাহলে পরাগ যোগ কাকে বলে আমরা বুঝলাম। তো এই পরাগ যোগ কত রকমের হয়? পরাগ যোগ কিন্তু দু রকমের হয়। মানে সব গাছে কি একই রকম ভাবে পরাগ যোগ হবে? রেণুটা যাবে কিভাবে, সেটার উপর বেস করে কিন্তু পরাগ যোগকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্বপরাগ যোগ আর একটা হচ্ছে ইতর পরাগ যোগ। স্বপরাগ যোগ আর ইতর পরাগ যোগ। আচ্ছা, তাহলে পরাগ যোগ কয় প্রকার? পরাগ যোগ দু প্রকার। ঠিক আছে, আচ্ছা কি বললাম, একটা হচ্ছে স্বপরাগ যোগ আর একটা হবে ইতর পরাগ যোগ। ঠিক আছে, একটা স্বপরাগ যোগ একটা ইতর পরাগ যোগ। কাকে বলা হয় স্বপরাগ যোগ আর কাকে বলা হয় ইতর পরাগ যোগ? চলো আমরা দুটো গাছ দেখি। ধরো একটা ফুলের দুটো মানে সেম সেম গাছ, আচ্ছা দুটো একই প্রজাতির গাছ আমরা দেখছি এখানে। চলো, দুটো হচ্ছে আমাদের একই প্রজাতির গাছ পেয়ে গেছি, কিন্তু ভিন্ন উদ্ভিদ, একই প্রজাতির ভিন্ন উদ্ভিদ। তো এই দুটো গাছের মধ্যে এক স্বপরাগ যোগ আমরা কাকে বলবো? ধরো এখান থেকে এই যে এগুলো কি পুংকেশর, তো এই যে ফুলের পুংকেশর তৈরি হয়েছে, তো এই পুংকেশর থেকে কি হবে, পরাগ রেণু নির্গত হচ্ছে, পরাগ রেণু। তো সেই পরাগ রেণুগুলো যদি এই ফুলেরই গর্ভমুণ্ডে পড়ে, ঠিক আছে, যে ফুলের পরাগ রেণু সেই ফুলেরই ধরো এখানে গর্ভমুণ্ডটা রয়েছে, এগুলো ধরো গর্ভমুণ্ড, যদি যে ফুলের পরাগ রেণু সেই ফুলেরই গর্ভমুণ্ডে পড়ে তাহলে এইটাও এক ধরনের স্বপরাগ যোগ। আবার এই ফুলের পরাগ রেণু সেম গাছের অন্য ফুলের মধ্যে যদি পড়ে সেটাও হয়ে যাচ্ছে স্বপরাগ যোগ। তাহলে স্বপরাগ যোগ কয় প্রকার? স্বপরাগ যোগ দু প্রকার। এক হচ্ছে একই গাছের সেম ফুলের মধ্যে হতে পারে, আরেকটা হচ্ছে একই গাছের দুটো ভিন্ন ফুলের মধ্যে হতে পারে। যদি একই গাছের সেম ফুলের মধ্যে হয় তাহলে এটাকে আমরা কি বলবো? তাহলে এটাকে আমরা বলবো অটোগ্যামি। কি বলছি? অটোগ্যামি। একই গাছের সেম ফুলের মধ্যে পরাগযোগ হলে সেটাকে আমরা কি বলবো? অটোগ্যামি বলবো। আর যদি একই গাছের দুটো ডিফারেন্ট ফুলের মধ্যে পরাগযোগ হয় তাহলে এটাকে আমরা কি বলবো?
গেইটেনোগ্যামি। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি? গেইটেনোগ্যামি। তাহলে স্বপরাগযোগ কয় প্রকার? স্বপরাগযোগ দু প্রকার, একটা অটোগ্যামি, একটা গেইটেনোগ্যামি। তাহলে ইতর পরাগযোগ কাকে বলবো? ইতর পরাগযোগ হচ্ছে একই প্রজাতি হতে হবে কিন্তু ডিফারেন্ট উদ্ভিদ, দুটো সম্পূর্ণ আলাদা উদ্ভিদ। অর্থাৎ এই যে এই ফুলের পরাগরেণু যদি অন্য গাছের অন্য ফুলের মধ্যে পড়ে তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ইতর পরাগযোগ। ঠিক আছে, দুটো ভিন্ন উদ্ভিদ, অবশ্যই ভিন্ন উদ্ভিদটা সেম প্রজাতি হতে হবে। তাহলে এখানে প্রত্যেকটা আমি লিখে দিচ্ছি যে দুটি একই প্রজাতির ভিন্ন উদ্ভিদের মধ্যে পরাগযোগ। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে ইতর পরাগযোগ। এবার ভাবো একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদে যদি রেণুকে যেতে হয় সে কিভাবে যাবে? তার তো হাত পা নেই, একা একা হেঁটে হেঁটে চলে যাবে, তো কিভাবে যাবে? তো এরকম তো অনেক রকম হতে পারে, বায়ুর মাধ্যমে ভেসে যেতে পারে বা জলের মাধ্যমে ভেসে যেতে পারে, কোথাও কোথাও এই যে এখানে দেখতে পাচ্ছ কিছু পতঙ্গরাও নিয়ে যেতে পারে। তো এদেরকে কি বলা হচ্ছে? যারা পরাগরেণুকে বহন করে নিয়ে যাচ্ছে তাদেরকে আমরা কি বলবো? বাহক বলবো। তাহলে ইতর পরাগযোগে আমাদের মেইন যেটা দরকার, বাহক প্রয়োজন। ইতর পরাগযোগের জন্য কি প্রয়োজন? বাহক প্রয়োজন। কিন্তু স্বপরাগযোগে কি বাহকের প্রয়োজন আছে? সেম গাছের সেম ফুলের মধ্যে পরাগযোগ হলে সেখানেও প্রয়োজন নেই, তবে গেইটোনোগ্যামির ক্ষেত্রে কখনো কখনো প্রয়োজন হতে পারে। ঠিক আছে, তো স্বপরাগযোগে বাহকের প্রয়োজন খুব একটা হয় না, কিন্তু ইতর পরাগযোগে অবশ্যই বাহকের প্রয়োজন হবেই। ঠিক আছে, আর স্বপরাগযোগে একটা বিষয় আছে, স্বপরাগযোগে কিন্তু পরাগরেণুর অপচয় কম হয়। স্বপরাগযোগে পরাগরেণুর অপচয় কম হবে। কার ক্ষেত্রে? স্বপরাগযোগের ক্ষেত্রে। ইতর পরাগযোগে কি হচ্ছে? ইতর পরাগযোগে পরাগরেণুর অপচয় ঘটে, বেশি ঘটে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের স্বপরাগযোগ, ইতর পরাগযোগ। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ গেল। তাহলে এখানে আমাদের এই স্বপরাগযোগ ইতর পরাগযোগের কয়েকটা সুবিধা অসুবিধা কিন্তু আমাদের জানতে হবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখবে তোমাদের প্রশ্নের মধ্যেও আমি রেখেছি। তো স্বপরাগযোগ ইতর পরাগযোগের কি কি সুবিধা রয়েছে, তাদের কি কি অসুবিধা রয়েছে, তো এই জিনিসগুলো আমরা একটু স্টাডি করে নিই। এখানে তোমাদের ছকের মাধ্যমে দেখানো আছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে স্বপরাগযোগ আর এটা হয়ে যাচ্ছে ইতর পরাগযোগ। স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ। তো স্বপরাগযোগের মধ্যে কি কি বৈশিষ্ট্য, এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে। বৈশিষ্ট্য মানে এখানে বলছে সাধারণভাবে এখানে বাহকের প্রয়োজন হয় না, স্বপরাগযোগে তো হচ্ছে না। একই গাছের উভয় লিঙ্গ ফুলে বা দুটি ফুলের মধ্যে পরাগযোগ ঘটছে। ঠিক আছে, একই গাছের দুটি, কি বলছে, এই যে একই গাছের উভয় লিঙ্গ ফুলে দুটি ফুলে বা দুটি ফুলের মধ্যে পরাগযোগ ঘটছে, এটা একটা। এখানে বলছে ফুল গন্ধহীন মকরন্দবিহীন হয় এবং ফুলে কম সংখ্যক পরাগরেণু উৎপন্ন হয়। বেশি পরাগরেণুর তো প্রয়োজন নেই, তাই না? আর ফুল গন্ধহীন হোক বর্ণহীন হোক তাতে কি যায় এসে, সেই ফুলের মধ্যেই তো পড়বে, ওখানে তো কোনো বাহকের প্রয়োজন নেই যে না পতঙ্গকে অ্যাট্রাক্টিভ মানে আকর্ষণ করতে হবে তবে গিয়ে আমার পরাগযোগ হবে, তা তো নয়, তো ওই জন্য হয় না। আর এখানে কি ফুলের পরাগধানী গর্ভমুণ্ড একই সময়ে পরিণত হয় কাছাকাছি এবং সমান উচ্চতায়, কি মানে সমান উচ্চতায় থাকে, মানে পরাগধানী আর গর্ভমুণ্ড একই কাছাকাছি, এতটাই কাছাকাছি থাকবে, দুজনাই সেম টাইমে পরিণত হবে। মানে যে সময় গর্ভকেশরের মধ্যে তোমার ডিম্বাণু তৈরি হচ্ছে সেই সময় এখানেও পরাগরেণু তৈরি হয়ে কিন্তু ওখানে পড়ে যায়, মানে একই টাইমে দুজনা পরিণত হচ্ছে। এগুলো হচ্ছে স্বপরাগযোগের বৈশিষ্ট্য। আচ্ছা, সুবিধা কি? স্বপরাগযোগের সুবিধা কি কি? তো সুবিধা হচ্ছে এখানে বাহকের উপর ডিপেন্ড করতে হয় না, কারোর উপর মানে কাউকে দরকার নেই, নিজের উপর নিজে ডিপেন্ড একেবারে। তারপরে নতুন অপত্য উদ্ভিদে জনিত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য বজায় থাকে। মানে ধরো যে নতুন উদ্ভিদটা তৈরি হবে
একই গাছের মধ্যে তো পরাগযোগ হয়েছে, মানে পরাগরেণুটাও যে গাছের, ডিম্বাণুটাও সে গাছের, তাহলে দুজন ওই গাছের বৈশিষ্ট্যটাই রয়েছে একদম কনস্ট্যান্ট। তো এখানে কোনো বৈশিষ্ট্য মিক্সড হয়নি, অর্থাৎ যে অপত্য তৈরি হবে বা যেখান নতুন যে উদ্ভিদটা তৈরি হবে সেখান থেকে, সেই উদ্ভিদের মধ্যেও ওই মাতৃ যে উদ্ভিদটা তার সমস্ত বৈশিষ্ট্য কিন্তু বজায় থাকবে। তো এটাই বলা হচ্ছে। পরাগরেণুর অপচয় এখানে কম হবে, এটা তো বললাম। আর সহজেই ঘটে, সফলতার সম্ভাবনা বেশি, স্বপরাগযোগে সফলতার সম্ভাবনা বেশি, কারণ এখানে কখন বাহক আসবে ওয়েট করতে হয় না, কখন আশেপাশে অন্য প্রজাতির উদ্ভিদ পাবো সেটার জন্য ওয়েট করতে হয় না। তো এই জন্য এটা সম্ভাবনা কিন্তু বেশি থাকে। এবার সব সুবিধা পেয়ে যাবে তা তো হতে পারে না, কিছু অসুবিধাও থাকতে পারে। কি অসুবিধা থাকে? যেখানে তো নতুন বৈশিষ্ট্য সম্পন্ন কোনো উদ্ভিদ তৈরি হয় না, আর নতুন প্রজাতির সৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। সেম প্লান্ট, সেই গাছ থেকেই নতুন উদ্ভিদ তৈরি হচ্ছে, তো এখানে অন্য কোনো বৈশিষ্ট্য আসছে না, মাতৃ উদ্ভিদের যা বৈশিষ্ট্য তাই আসছে। তো এখানে আমরা নতুন প্রজাতির সম্ভাবনা পাচ্ছি না, বা নতুন বৈশিষ্ট্য আসছে না গাছটার মধ্যে, নতুনত্ব কিছু দেখতে পাচ্ছি না, তাই না? এটা একটা অসুবিধা। তারপরে বীজ নিম্নমানের হয়, বীজ থেকে যে উৎপন্ন, যেহেতু তাদের মধ্যে কোনো নতুনত্ব আসছে না, তাই তাদের অভিযোজন ক্ষমতাও কিন্তু কম হয়, মানে বীজটা নিম্নমানের হয়ে থাকে। তো এই দুটো হচ্ছে এর অসুবিধা। আমাদের কিন্তু খুব ভালো করে এইগুলো মনে রাখতে হবে, এই পয়েন্টগুলো, কারণ এই সুবিধা অসুবিধা থেকে কিন্তু ভালো প্রশ্ন আসে, 2 নম্বরের প্রশ্ন তোমাদের আসবে, ঠিক আছে? আচ্ছা, ইতর পরাগযোগের জন্য কি কি বললাম? ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা দেখে দিই, এই বৈশিষ্ট্য তো বলেই দিয়েছি অলরেডি। আচ্ছা, এখানে কি বলছে? নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদ উৎপন্ন হয়, ফলে নতুন প্রজাতির সৃষ্টিতে সাহায্য করে। যেহেতু এখানে দুটো ভিন্ন গাছের মধ্যে ক্রস হচ্ছে, এই গাছটার একরকম বৈশিষ্ট্য ছিল, এই গাছটার আর এক রকম বৈশিষ্ট্য, একই প্রজাতির বাট বৈশিষ্ট্য তো আলাদা হতেই পারে, ঠিক আছে? তো এই দুটোর মধ্যে যখন ক্রস হচ্ছে, এর বৈশিষ্ট্য মিক্স হয়ে একটা নতুন উদ্ভিদ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে বীজ এখানে উন্নত মানের হয়, ফলে অভিযোজন ক্ষমতা এদের বেশি হবে। যেগুলো এখানে অসুবিধা সেগুলো এখানে সুবিধা। আর এখানে কি অসুবিধা হচ্ছে? ওই যে কব আয়েগি লেনে, বাহক, ঠিক আছে? তো বাহক কখন আসবে সেই জন্য ওয়েট করতে হবে, বাহকের উপর নির্ভর করে বসে থাকতে হয়। তারপরে পরাগরেণুর অপচয় এখানে বেশি হয়ে যায়, পরাগরেণু বেশি খরচা হয়ে যায়, তাই না? কারণ কোথায় আশেপাশে প্রজাতি রয়েছে, কখন বাহক আসবে, বাহকের গা দিয়ে যে পরাগরেণুগুলো গেল সেগুলো আদৌ ওই গাছেই গেল কিনা, কারণ বাহক তো জেনে বসে নেই আমি এই গাছের ফুলে বসেছি, এই প্রজাতিরই অন্য ফুলে বসতে হবে তবে গিয়ে পরাগযোগ হবে। তার ইন্টেনশন তো পরাগযোগ ঘটানো নয়, তার উদ্দেশ্য যে ফুলে এসে মধু খাচ্ছে বা ফুল থেকে যে সে সুবিধা পাচ্ছে। তো এটা হচ্ছে এক্ষেত্রে কি হয়, পরাগরেণুর অপচয়টা বেশি হয়ে যায়। আর জনিত্রী উদ্ভিদের চারিত্রিক বৈশিষ্ট্য অপত্যতে থাকছে না, নতুনত্ব বৈশিষ্ট্য চলে আসছে। আমরা যদি চাই যে সেম প্লান্ট তৈরি করতে, তো এখানে ইতর পরাগযোগের মাধ্যমে কিন্তু সেম প্লান্ট তৈরি হচ্ছে না, কিছু নতুনত্ব বৈশিষ্ট্য চলে আসছে। তাহলে বোঝা গেল এর সুবিধা অসুবিধাগুলো। তো এই স্বপরাগযোগ, ইতর পরাগযোগের এই গেল সুবিধা অসুবিধা। আচ্ছা, পরাগযোগের বাহক কি কি হতে পারে? এই চারটা থেকেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে, দেখে নাও। তো পরাগযোগের বাহক কি কি হতে পারে? একটা হতে পারে বায়ু, একটা জল, একটা হচ্ছে পতঙ্গ, আর একটা হচ্ছে পাখি, ঠিক আছে? তাহলে বায়ুর সাহায্যে পরাগযোগ ঘটে এমন উদ্ভিদের নাম কি? উদাহরণগুলো খুব গুরুত্বপূর্ণ, মুখস্থ করতে হবে। বায়ু পরাগী উদ্ভিদের এক্সাম্পল হয়ে যাচ্ছে ধান, ভুট্টা, এরা হয়ে যাচ্ছে বায়ু পরাগী। যাদের পরাগযোগ বায়ুর সাহায্যে ঘটে তাদেরকে বলা হয় বায়ু পরাগী। এবার তোমার যদি বলে যে বায়ু পরাগী ফুলের দুটি বৈশিষ্ট্য লেখো এবং উদাহরণ লেখো, তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে কিন্তু তোমাকে এই উদাহরণ আর এই বৈশিষ্ট্যগুলো মুখস্থ করতে হবে। তাহলে বায়ু পরাগী বুঝে নাও, বুঝলে এগুলো জাস্ট মুখস্থ করতে হয় না। বায়ুর সাহায্যে ভেসে যাবে, তাহলে হাওয়ার মাধ্যমে ভেসে যাবে, তার মানে তাকে কতটা ক্ষুদ্র আর হালকা হতে হবে। একটা ভারী কিছু, ধরো এই পেনটার কথা, কি বায়ুতে ভেসে যেতে পারবে কখনো? না। তাহলে বায়ুতে ভেসে যেতে গেলে তাকে একদম ক্ষুদ্র ছোট্ট হতে হবে, ঠিক আছে? তাহলে এখানে এই যে বলছে বর্ণহীন বা সাদা বর্ণের ক্ষুদ্র, বর্ণহীন, রেপগুলো পড়েনি, সাদা বর্ণের ক্ষুদ্রাকার ও অনুজ্জ্বল প্রকৃতির হবে। আচ্ছা, ফুলগুলো এখানে গন্ধহীন, মকরন্দহীন, এখানে তো গন্ধের প্রয়োজন নেই, বায়ুর তো আর গন্ধের প্রয়োজন হবে না, সে হাওয়া এমনিই দেবে, বায়ু প্রবাহ এমনিই হবে। তো এখানে গন্ধহীন হয়, মকরন্দবিহীন হয়, প্রচুর পরাগরেণু উৎপন্ন হয়, কারণ দেখো বায়ুর মাধ্যমে ভেসে যেতে হবে, মানে কোথায় গিয়ে পড়বে তার ঠিক নেই।
তো প্রচুর পরাগরেণু উৎপন্ন করতে হবে তাদেরকে, ঠিক আছে। আর কি পরাগরেণুগুলো ক্ষুদ্র হালকা হবে। আর যে গর্ভমুণ্ডটা, এই যে পরাগরেণু তো ভেসে যাচ্ছে, তাকে পড়তে হবে গর্ভমুণ্ডে, যাতে গর্ভমুণ্ডে গিয়ে আটকে যায়, আবার উড়ে না চলে যায়, সেটাও দেখতে হবে। তাহলে এদের গর্ভমুণ্ডগুলো কি আঠালো প্রকৃতির হতে হবে, যাতে পরাগরেণু ওই গর্ভমুণ্ডের সাথে যদি একবার অ্যাটাচ হয় তাহলে আবার উড়ে যাওয়ার যাতে সম্ভাবনা না থাকে। তো গর্ভমুণ্ডগুলো কেমন প্রকৃতির হবে? আঠালো প্রকৃতির হবে। তাহলে এই কটা বৈশিষ্ট্য আমরা মনে রাখতে পারবো, ইজিলি মনে রাখতে পারবো, তাই না? আচ্ছা, নেক্সট যেটার নাম জলপরাগী, এটা হয়ে যাচ্ছে পাতাঝাঝি, এটা ঝ হবে, হ্যাঁ, পাতাঝাঝি। এর ইংলিশ নাম হচ্ছে হাইড্রিলা, ঠিক আছে। আচ্ছা, পাতাঝাঝি বা হাইড্রিলা। আচ্ছা, তাহলে জলের সাহায্যে পরাগযোগ ঘটলে আমরা কি বলছি? জলপরাগী উদ্ভিদ, তাই না? তাহলে জলপরাগী উদ্ভিদের কি কি বৈশিষ্ট্য দেখো। এর এগুলো ক্ষুদ্র হালকা অনুজ্জ্বল প্রকৃতির হতে হবে, আর মোমের আস্তরণ থাকতে হবে, মানে যাতে ভেতরে জল ঢুকে জল প্রবেশ করে না যায়, ঠিক আছে। বাইরে একটা মোমের আবরণ থাকতে হবে, যাতে সহজেই জলে ভাসতেও পারে এবং জল ওর মধ্যে প্রবেশ করে না। জল যদি সোপ করে যায় তাহলে ওটা ভারী হয়ে যাবে, জলে ডুবে যাবে, তাহলে আর পরাগযোগ হবে না। তো বাইরে এই মোমের আস্তরণ থাকতে হবে, যাতে সহজে ভাসতে ভাসতে সে যেতে পারে। আর এখানেও গন্ধহীন মকরন্ধ্রবিহীন হবে, পরাগরেণু হালকা হতে হবে, মোমের আবরণ যুক্ত, যাতে জলে না ভেজে। আর গর্ভমুণ্ড রোমশ আঠালো হতে হবে, গর্ভমুণ্ড আঠালো হতে হবে, যাতে গর্ভমুণ্ডের মধ্যে আটকে যায়, জলের মাধ্যমে আবার ভেসে চলে না যায়। তো এই দুটো অনেকটা সেম সেম রয়েছে, কিন্তু দুটো ডিফারেন্ট দেখলাম। এই যে মোমের আস্তরণটা থাকে যাতে জলে না ভেজে এবং ডুবে না যায়, এই কারণে। নেক্সট হচ্ছে পতঙ্গ পরাগী। পতঙ্গ পরাগী ফুলের এক্সাম্পল কি হয়ে যাচ্ছে? আম হয়ে যাচ্ছে, ঠিক আছে। আম হতে পারে, পদ্ম হতে পারে, আমি আরো লিখে দিচ্ছি, হ্যাঁ। এবার তোমরা বলবে ম্যাম পদ্ম তো জলে থাকে, এই প্রশ্নটা আসে কিন্তু। পদ্ম, শালুক, এগুলো কি, এগুলো তো জলে থাকছে, তাহলে এদের পরাগযোগ কিসের মাধ্যমে হয়? তাহলেও এদের পরাগযোগ কিন্তু পতঙ্গের মাধ্যমে হয়। ফুলগুলো কিন্তু জলে ডুবে থাকে না, জলের ওপরে ভাসমান অবস্থায় থাকে। আর দেখবে তোমরা পদ্ম ফুল খুব সুন্দর কালারফুল হয়, তাই না? শালুক এগুলো কি কালার বিশিষ্ট হয়, এতে মকরন্দ প্রেজেন্ট থাকে। তার জন্য কি হয়, এরা পতঙ্গের সাহায্যে পরাগযোগ ঘটে, জলের মাধ্যমে কিন্তু এদের পরাগযোগ ঘটে না। এই ভুলটা অনেকে করে, তো মনে রাখবে পদ্ম, আম এগুলো সব পতঙ্গ পরাগী। তাহলে পতঙ্গ পরাগী ফুল হতে গেলে পতঙ্গদের আকৃষ্ট করতে হবে, যাতে পতঙ্গের পছন্দ হয় ফুলটা, যাতে ওখানে এসে বসে বা ওর কিছু বেনিফিট হয়, সেই রকম বৈশিষ্ট্য কিন্তু ফুলটার মধ্যে থাকতে হবে। তাহলে ফুলগুলো বড় হতে হবে, উজ্জ্বল বর্ণ, সুন্দর কালার হতে হবে, তবে তো অ্যাট্রাক্টেড হবে, তাই না? সুন্দর কালার হতে হবে। তারপরে সুমিষ্ট গন্ধযুক্ত এবং মকরন্দযুক্ত হতে হবে, সুন্দর গন্ধ হতে হবে, মকরন্দ প্রেজেন্ট থাকতে হবে। পরাগরেণু এদের কি, পরাগরেণুটা আঠালো প্রকৃতির হতে হবে, কারণ ফুলের মধ্যে যখন পতঙ্গটা এসে বসছে, যাতে পতঙ্গের গায়ে হাত পায়ে ওই পরাগরেণুগুলো আটকে যায়, ঠিক আছে। তো এই পরাগরেণুর মধ্যে এই যে আঠালো পদার্থটা থাকে, এটাকে বলা হয় পোলেন কিট। ধরো এই একটা পরাগরেণু, এর বাইরে বেশ কিছু এরকম পদার্থ থাকে, এগুলোকে আঠালো পদার্থ, আঠালো পদার্থ, এগুলোকে কি বলা হবে? এগুলোকে বলা হবে পোলেন কিট। কাদের ক্ষেত্রে? পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে। তো এদের পরাগরেণুতে এই পোলেন কিট প্রেজেন্ট থাকে, যেগুলো আঠালো প্রকৃতির হয়, পতঙ্গ যখন বসবে পতঙ্গের গায়ে আটকে যাবে, ঠিক আছে। আর গর্ভমুণ্ড এদের আঠালো অমসৃণ প্রকৃতির হবে। তো এগুলো গেল। আর লাস্ট হচ্ছে আমাদের টাইপ হচ্ছে পাখি পরাগী, পক্ষী পরাগী। পাখি পরাগী ফুলের এক্সাম্পল হয়ে যাচ্ছে পলাশ, শিমুল, আর একটা লিখে দিই, আচ্ছা, পলাশ, শিমুল, এগুলো হয়ে যাচ্ছে কি পাখি পরাগী বা পক্ষী পরাগী, ঠিক আছে। তো পক্ষী পরাগী ফুলের বৈশিষ্ট্য কি কি? পাখি যখন ফুলের মধ্যে থেকে কিছু খাবে, তো ফুলটা স্বাভাবিক বড় হতে হবে, তো ফুলটা আকারে বেশ বড় উজ্জ্বল বর্ণের হয়। ফুলগুলোর মধ্যে মকরন্দ অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে। আর এদের পরাগরেণু পাখিদের সুস্বাদু খাদ্য রূপে গ্রহণ হবে, পাখিরা খাদ্য হিসেবে ওই পরাগরেণুটাকে গ্রহণ করতে পারবে, এরকম টাইপের হবে, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের চারটে যে বাহক, তাদের মাধ্যমে পরাগযোগ এবং তাদের ফুলের বৈশিষ্ট্য। এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তোমাদের এর আগের যে পেজটা দেখালাম, স্বপরাগযোগ, ইতর পরাগযোগ এবং এই পরাগযোগের বাহক, এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন কিন্তু আসবে, শর্ট কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন, এগুলো একদমই কেউ স্কিপ করবে না, ঠিক আছে। চলো
এবার চলে আসছি নিষেক প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয়, দ্বিনিষেক প্রক্রিয়া। তো আমরা লাস্ট কি পড়েছিলাম? লাস্ট পড়েছিলাম যে গর্ভমুণ্ডের মধ্যে পরাগযোগ ঘটবে, তাই না? পরাগযোগ অবধি আমরা লাস্ট পড়েছি। তাহলে এবার আমরা দ্বিনিষেক দেখব। ওখানে তো ছবি আছেই, এবার আমি স্টেপ বাই স্টেপ এখানে ছবিটা তোমাদের দেখাচ্ছি। এই ছবিটা দেখে ভালো করে বুঝবে। আর এই ছবিটা কিন্তু তোমাদের আঁকতেও হবে। পরীক্ষায় অনেক সময় দ্বিনিষেকের ছবি আঁকতেও দিয়ে দেয়, তো ছবিটা ভালো করে দেখো কিভাবে তোমরা আঁকবে, ঠিক আছে? তো এই ধরো গর্ভমুণ্ড, এটা হচ্ছে গর্ভদণ্ড, আর এই গর্ভদণ্ডের নিচে থাকবে কি? গর্ভাশয়, ঠিক আছে? এটা হয়ে যাচ্ছে গর্ভাশয়। কেমন যেন বেঁকে গেল। তো এই হচ্ছে গর্ভাশয়। তাহলে এই গর্ভাশয়ের মধ্যে কি থাকবে বলেছি? ডিম্বক প্রেজেন্ট থাকবে। তাহলে এখানে আমি একটা ডিম্বক আঁকছি, এটা হচ্ছে ডিম্বক, ঠিক আছে? তো এই ডিম্বকের এই যে ওপরে খোলা অংশটা, ডিম্বকের ওপরে এই খোলা অংশটাকে আমরা কি বলি? এই যে খোলা অংশটা, এটাকে বলি ডিম্বক রন্ধ্র। এটাকে বলছি ডিম্বক রন্ধ্র বলছি। আচ্ছা, তো এই ডিম্বক রন্ধ্রের পরে এই যে জায়গাটায়, এখানটা থাকছে কি? ভ্রূণস্থলী। কালার করি এটা করে। এটা কি? এটা হয়ে যাচ্ছে ভ্রূণস্থলী। এবার বলো, আমরা পড়েছি যে ভ্রূণস্থলীর মধ্যে কটা নিউক্লিয়াস থাকে? আরো একবার এখানে মনে করিয়ে দিচ্ছি, কটা কটা করে নিউক্লিয়াস থাকে। একদম ওপরে থাকবে দুটো হ্যাপ্লয়েড সহকারী কোষ, হ্যাপ্লয়েড দুটি। তারপরে থাকবে কে? একটা ডিম্বাণু, এরকম একটা প্রেজেন্ট থাকবে। এটাকে বলছি আমরা ডিম্বাণু। এটাও হ্যাপ্লয়েড প্রকৃতির, একটা উপস্থিত থাকবে। তারপরে থাকছে নির্মিত নিউক্লিয়াস, ঠিক আছে? এখানে দুটো হ্যাপ্লয়েড জুড়ে গিয়ে কমপ্লিট একটা তৈরি করবে। এটাকে বলছি কি? নির্মিত নিউক্লিয়াস। নির্মিত নিউক্লিয়াস। আচ্ছা, নির্মিত নিউক্লিয়াস কেমন প্রকৃতির? ডিপ্লয়েড প্রকৃতির, তাই না? আর নিচে থাকছে তিনটে প্রতিপাদক কোষ সমষ্টি। তাহলে নিচে তিনটে প্রতিপাদক কোষ সমষ্টি। এগুলো সব হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। কটা থাকবে? তিনটি থাকবে। এই হয়ে গেল আমাদের টোটাল 8খানা নিউক্লিয়াস, ঠিক আছে? ভ্রূণস্থলীর মধ্যে হয়ে গেল 8খানা নিউক্লিয়াস। তো এই 8টা নিউক্লিয়াসের মধ্যে এবার নিষেক কিভাবে হচ্ছে ভালো করে দেখো। এইখানে পড়লো কে? এটা হচ্ছে ধরো একটা পরাগ রেণু। এখানে তো অসংখ্য পরাগ রেণু পড়তে পারে, তার মধ্যে যে কোনো একটাই কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে, ঠিক আছে? তো এখানে কি হবে? এই জায়গাটায় যখন পরাগ রেণু পড়বে, এই জায়গাটা আস্তে আস্তে কি হয়ে যাবে? কোষ প্রাচীরটা, গর্ভমুণ্ডের যে কোষ প্রাচীর, সেখানটা নষ্ট হয়ে গেল। এবং এখানে এই পরাগ রেণুর একটা নিউক্লিয়াস থাকে, যেটাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস। সে কি তৈরি করবে? সে এইভাবে কিন্তু পরাগ নালী তৈরি করবে এবং কোথায় প্রবেশ করবে? সরাসরি ভ্রূণস্থলীতে প্রবেশ করবে, ঠিক আছে? এখানে প্রবেশ করছে। আর এর মধ্যে থাকা আর একটা নিউক্লিয়াস কি বানিয়ে ফেলে? দুটো পুংগ্যামেট বানিয়ে ফেলে। এখানে কটা পুংগ্যামেট তৈরি হবে? দুটো পুংগ্যামেট তৈরি হবে। কটা পুংগ্যামেট তৈরি হলো? দুটো পুংগ্যামেট তৈরি হলো। তো এই দুটো পুংগ্যামেট কি করে?
ভেতরে প্রবেশ করবে ভ্রূণস্থলী। এই যে এটা কি পরাগনালী, এই পরাগনালী তৈরি হওয়ার পর পরাগনালীর মধ্যে দিয়ে কোথায় প্রবেশ করবে? একদম ভেতরে প্রবেশ করবে। আর যখনই ভেতরে প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে এই যে সহকারী কোষ তারা বিলুপ্ত হয়ে গেল, থাকবে না। কে থাকছে পরে? দুজন থাকছে, একটা হচ্ছে ডিম্বাণু থাকছে আর একটা হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস থাকছে। তো এই যে দুটো গ্যামেট, এরা একটা একটা করে এক একজনকে ফিউজ করবে। তাহলে একটা পুংগ্যামেট, ঠিক আছে, একটা পুংগ্যামেট কার সাথে মিলছে? ডিম্বাণুর সাথে একটা পুংগ্যামেট মিলিত হচ্ছে। পুংগ্যামেট সবসময় কি প্রকৃতির হয়? হ্যাপ্লয়েড প্রকৃতির হবে, কারণ রেণু থেকে সরাসরি তৈরি হয়েছে। তো রেণু থেকে, রেণুর কোষটাই তো হ্যাপ্লয়েড ছিল, সেখান থেকে পুংগ্যামেটও কি প্রকৃতির হবে? হ্যাপ্লয়েড প্রকৃতির হবে। কটা পুংগ্যামেট? দুটি পুংগ্যামেট। তাহলে একটা পুংগ্যামেট কার সাথে নিষিক্ত হচ্ছে? ডিম্বাণুর সাথে। ডিম্বাণু কেমন ছিল? হ্যাপ্লয়েড ছিল। তাহলে হ্যাপ্লয়েড মিলে কি তৈরি হবে? ডিপ্লয়েড জাইগোট তৈরি হবে। এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে তৈরি হলো একটা ডিপ্লয়েড জাইগোট, ঠিক আছে, ডিপ্লয়েড জাইগোট তৈরি হলো। আর আরেকটা পুংগ্যামেট বেঁচে রয়েছে এখনো, সে কি করবে? আরেকটা পুংগ্যামেট কিন্তু এই যে পরে রয়েছে নির্ণীত নিউক্লিয়াস, এই নির্ণীত নিউক্লিয়াসের সাথে আরেকটা পুংগ্যামেট মিলিত হবে। এই পুংগ্যামেটটা ছিল তো হ্যাপ্লয়েড, কিন্তু নির্ণীত নিউক্লিয়াস এটা তো অলরেডি ডিপ্লয়েড রয়েছে। তাহলে ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড মিলে কি তৈরি হয়ে যাবে? ট্রিপ্লয়েড, মানে 3n তৈরি হয়ে যাবে। এখান থেকে কি হয়ে যাবে? এখান থেকে তৈরি হচ্ছে ট্রিপ্লয়েড। আর এই ট্রিপ্লয়েড নিউক্লিয়াসটাকে কি বলা হবে? শস্য নিউক্লিয়াস বলা হবে। এটাকে বলা হচ্ছে শস্য নিউক্লিয়াস, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে শস্য নিউক্লিয়াস। তাহলে এখানে আলটিমেটলি এই যে নিষেক প্রক্রিয়া ঘটলো, কটা নিউক্লিয়াস তৈরি হলো? মানে কবার নিষেক প্রক্রিয়া ঘটলো? এখানে দুবার নিষেক প্রক্রিয়া ঘটলো। একবার নিষেক ঘটে তৈরি হলো কি? একবার নিষেক ঘটে তৈরি হলো এখানে ডিপ্লয়েড জাইগোট, আর একবার নিষেক ঘটে এখানে তৈরি হলো শস্য নিউক্লিয়াস। যেহেতু দুবার নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়, তাই এই প্রক্রিয়াটাকে, অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় নিষেক। তো এটাকে বলা হচ্ছে দ্বিনিষেক প্রক্রিয়া। দ্বিনিষেক প্রক্রিয়া, ঠিক আছে, দ্বিনিষেক প্রক্রিয়া। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের যদি ছবি দেয়, তাহলে ছবিটা তোমরা কিভাবে আঁকবে? এভাবেই আঁকবে, আর এর পাশ দিয়ে পরাগধানী দেখিয়ে দিও। এরকম বেশ কয়েকটা পরাগধানী দেখিয়ে দিও, এবং সেখান থেকে যে পরাগরেণুগুলো কি হচ্ছে, পরাগরেণু এখানে পতিত হচ্ছে, সেটা দেখিয়ে দিও, ঠিক আছে। এই যে পরাগরেণু, বা এটাকে পরাগ যোগ লিখে দিও, তাহলেই হবে। পরাগ যোগ ঘটছে, পরাগ যোগ ঘটার পর এটা হয়ে যাচ্ছে কি? রেণু। এবং রেণু থেকে পরবর্তীকালে পরাগনালী প্রবেশ করছে ভ্রূণস্থলীতে, এবং সেখানে দুটো গ্যামেট প্রবেশ করে দুবার, একবার ডিম্বাণুর সাথে পুংগ্যামেট মিলে জাইগোট তৈরি করছে, আর একবার নির্ণীত নিউক্লিয়াসের সাথে পুংগ্যামেট মিলে শস্য নিউক্লিয়াস তৈরি করছে। তো এই যে দ্বিনিষেক প্রক্রিয়া হলো, আলটিমেটলি এই দ্বিনিষেকের পরে কি ঘটে? নিষেক তো হয়ে গেল। নিষেক তো হয়ে গেল। ফুলের মধ্যে আমরা ছোটবেলায় পড়ে এসেছি ফুল থেকে ফল হয়। তো ফুলের মধ্যে এই যে নিষেক প্রক্রিয়া হলো, দিয়ে দু রকম নিউক্লিয়াস তৈরি হলো, এবার ফল কিভাবে তৈরি হবে? তো কিভাবে তৈরি হবে সেই প্রসেসটা পড়তে গেলে তোমাদের ক্লাস 12-এ উঠতে হবে। বাট আজকে এইটুকু জেনে নাও কি কি তৈরি হয় এখান থেকে, কি কি তৈরি হয়। এই যে জাইগোট তৈরি হলো না, আচ্ছা আগে এটা বলি, পুরো এটা কি, এই যে অংশটা পুরোটাকে বলা হয় গর্ভাশয়, তাই তো। এই পুরো অংশটাকে, এটা গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, এই নিচের এই যে পুরো ফুলদানির মতন যে অংশটা রয়েছে, এটা কি? গর্ভাশয়। এই কমপ্লিট গর্ভাশয়টা কিসে পরিণত হবে? ফলে পরিণত হবে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, দেখো, নিষেকের পরে কোন জিনিস কিসে কনভার্ট হয়? এক, ডিম্বাশয় বা গর্ভাশয়, ডিম্বাশয় অথবা গর্ভাশয় কিসে কনভার্ট হবে? নিষেকের পরে ফলে পরিণত হবে।
এটা ফলে কনভার্ট হবে। ঠিক আছে, কোন অংশটা? এই যে এই নিচের অংশটা, বাকিটা না, নিচের অংশটা। ঠিক আছে, যার মধ্যে কি থাকে? ডিম্বক থাকে। তাহলে পুরো গর্ভাশয়টা হলো ফল। গর্ভাশয়ের মধ্যে থাকা যে ডিম্বক, গর্ভাশয়ের মধ্যে এরকম ডিম্বক থাকে, এটা কি? ডিম্বক। এই ডিম্বকটা কিসে রূপান্তরিত হয়ে যাবে? ডিম্বকটা বীজে রূপান্তরিত হবে। ঠিক আছে, তাহলে গর্ভাশয় ফলে পরিণত হলো, ডিম্বক বীজে পরিণত হয়। আরো এক্সাক্ট যদি বলি, অনেক সময় নিষেকের পরে ডিম্বক কিসে রূপান্তরিত হয় এটা প্রশ্ন আসতে পারে। অনেক সময় প্রশ্ন আসতে পারে জাইগোট কিসে রূপান্তরিত হয়। এই জাইগোট যেটা হয়েছিল না নিষেকের ফলে, যে 2n জাইগোট তৈরি হলো, এই জাইগোটটাই আলটিমেটলি বীজে কনভার্ট হয়। আর জাইগোটটা যেহেতু থাকে ডিম্বকের মধ্যে, তাই এটা কিন্তু কিসে রূপান্তরিত হচ্ছে? বীজে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে শস্য নিউক্লিয়াস যেটা তৈরি হলো, ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস, সেখান থেকে কি তৈরি হবে? শস্য গঠন হবে। তাহলে ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস থেকে, ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস থেকে কি তৈরি হবে? শস্য গঠন হবে। বোঝা গেল? তাহলে নিষেকের পর কোন অংশ কিসে রূপান্তরিত হয় সেগুলো কিন্তু তোমাদের জেনে রাখা প্রয়োজন। আলটিমেটলি এখানে আমাদের হয়ে গেল দ্বি-নিষেক প্রক্রিয়া। তাহলে এবার আমরা কি করব? এবার আমরা কোশ্চেন আনসার করব। আশা করি এবার তোমরা প্রত্যেকটা কোশ্চেন নিজেরাই পারবে যদি এই কনসেপ্টটা তোমাদের একদম মাথায় ঢুকে যায়। তাহলে চলো প্রত্যেকটা প্রশ্ন আমরা খুব তাড়াতাড়ি করব প্রশ্নগুলো, কারণ কনসেপ্ট আমরা অলরেডি বুঝে গেছি, তাই তো? চলো। তাহলে প্রথম যে প্রশ্ন বলছে যে নিষেকের আগে ভ্রূণস্থলীর কোন নিউক্লিয়াসটি 2n ক্রোমোজোম বিশিষ্ট ছিল? নিষেক হওয়ার আগে ভ্রূণস্থলীর মধ্যে যে 8টা নিউক্লিয়াস থাকে তার মধ্যে কোনটা 2n ক্রোমোজোম বা ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট? ডিম্বাণু, প্রতিপাদক কোষ, সহকারী কোষ নাকি নির্ণীত নিউক্লিয়াস? আমাদের আনসার হয়ে যাচ্ছে নির্ণীত নিউক্লিয়াস, কারণ আমরা দেখেছি অলরেডি নির্ণীত নিউক্লিয়াস আগে থেকেই ডিপ্লয়েড ছিল, নিষেকের পরে তো ট্রিপ্লয়েড হয়ে গেছে, তাই না? আচ্ছা, সপুষ্পক উদ্ভিদের যৌনজনন পদ্ধতিতে প্রদত্ত কোন ঘটনাটি ঘটে? এক বলছে জাইগোট ফলে রূপান্তরিত হয়, নেক্সট বলছে জাইগোট বীজে রূপান্তরিত হয়, তারপর বলছে এককোষী জাইগোট বহুকোষী ভ্রূণে রূপান্তরিত হয়, নাকি ডিম্বাশয় ভ্রূণে রূপান্তরিত হয়। তো এক্ষুনি আমি এটা বলে দিয়েছি যে জাইগোট কিসে রূপান্তরিত হবে? জাইগোট বীজে রূপান্তরিত হবে, তাই না? জাইগোট বীজে রূপান্তরিত হবে। আচ্ছা, তারপরে বলছে যে স্বপরাগযোগের ক্ষেত্রে যে বাক্যটি সঠিক নয়, স্বপরাগযোগ কোনটা? বাহকের প্রয়োজন হয় না, এটা তো সঠিক, স্বপরাগযোগে বাহকের প্রয়োজন হবে না। তারপরে অপত্য উদ্ভিদে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না, অপত্য উদ্ভিদে কি হবে? নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না, এটাও ঠিক। তারপরে বলছে একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে, একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে না, এটা ইতর পরাগযোগ। আর লাস্টেরটা বলছে ফুলগুলি সাধারণত অনুজ্জ্বল বর্ণের ও গন্ধহীন হয়, এটা হয়ে যাবে আমাদের আনসার। কারণ আমাদের স্বপরাগযোগের জন্য কাউকে কিছু দেওয়ার দরকার নেই, ফুলগুলো সাধারণত অনুজ্জ্বল বর্ণের ও গন্ধহীন হয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি ফুলের যে অংশটা ফলে পরিণত হচ্ছে, সেটি চিহ্নিত করো। বৃতি, দলমণ্ডল, গর্ভাশয় ও গর্ভমুণ্ড। ঠিক আছে, ফুলের যে অংশটা ফলে পরিণত হয়, কোনটা ফলে পরিণত হয়? অবশ্যই গর্ভাশয় ফলে পরিণত হবে। ঠিক আছে, নেক্সট বলছে সপুষ্পক উদ্ভিদের শস্য কি প্রকৃতির? হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, টেট্রাপ্লয়েড? ট্রিপ্লয়েড হয়ে যাবে আনসার। ঠিক আছে, চলো নেক্সট। এখানে যেটা বলছে একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে যখন পরাগযোগ ঘটে তখন তাকে বলে অটোগ্যামি, ক্লিস্টোগ্যামি, গেইটোনোগ্যামি, অ্যালোগ্যামি। তাহলে একই উদ্ভিদ, সহবাসী উদ্ভিদ, দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগ ঘটছে, তখন তাকে আমরা কি বলবো? গেইটোনোগ্যামি। এটা কিন্তু আমরা দেখেছিলাম, তাই না? এটা আমরা দেখেছিলাম গেইটোনোগ্যামি। আচ্ছা, ইতর পরাগযোগের পদ্ধতির ক্ষেত্রে নিচের কোন জোটটি সঠিক?
এখানে চারটে দিয়ে দিয়েছে বায়ু পরাগী, জল পরাগী, পতঙ্গ পরাগী, পক্ষী পরাগী। আর এর পাশে দিয়ে দিয়েছে আম, ধান, হাইড্রিলা, পলাশ। কোনটা কার এক্সাম্পল? একটু আগে আমরা এক্সাম্পল গুলো পড়েছি, তাহলে আমরা দেখে নিই। দেখো বায়ু পরাগী এখানে কি হয়ে যাবে? বায়ু পরাগী হয়ে যাচ্ছে ধান। আচ্ছা, জল পরাগী অবশ্যই হাইড্রিলা। পতঙ্গ পরাগী কি হয়ে যাচ্ছে? আম। আর পক্ষী পরাগী হয়ে যাচ্ছে পলাশ। ঠিক আছে, এই উদ্ভিদের এক্সাম্পল গুলো কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। চলো নেক্সট বলছে, বৃত্তির প্রতিটি অংশকে যা বলা হয় সেটি নির্বাচন করো। আদর্শ ফুলের গঠন পড়ার সময় তখন কিন্তু আমরা বলেছিলাম যে বৃত্তির প্রত্যেকটা অংশকে কি বলা হয়? অবশ্যই বৃত্তাংশ বলা হবে। তাহলে বৃত্তি কি নিয়ে গঠিত? বৃত্তি বৃত্তাংশ নিয়ে গঠিত। ঠিক আছে, আচ্ছা তারপর বলছে ইতর পরাগযোগ সম্পর্কিত প্রদত্ত কতগুলি বক্তব্য সঠিক? ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয়। কতগুলো বক্তব্য সঠিক বলছে? তাহলে হ্যাঁ, ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয়, এটা ঠিক। ইতর পরাগযোগের ফলে উৎপন্ন অপত্য উদ্ভিদে নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। অবশ্যই ঘটবে। আচ্ছা তারপর বলছে ইতর পরাগযোগ বাহক নির্ভরশীল না হওয়ায় অবশ্যই বাহকের প্রয়োজন হয়, তাহলে এটা ভুল। ইতর পরাগযোগ বাহক নির্ভরশীল হওয়ায় পরাগরেণুর অপচয় বেশি ঘটে, এটাও ঠিক। তাহলে আমাদের তিনটে সেন্টেন্স ঠিক হলো। আনসার এখানে এই যে 3, এই আনসারটা আমাদের হয়ে যাবে অপশন এ 3। ঠিক আছে, আচ্ছা নেক্সট বলছে কোনটি পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য নয়? তাহলে দেখেছো এই শর্ট কোশ্চেনের জন্য আমাদের এই জিনিসগুলো কিন্তু পড়াটা খুব দরকারি। কোনটি পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য নয়? বড় আকৃতির সুগন্ধযুক্ত ফুলে মিষ্টি রস ও মকরন্দ থাকবে, গর্ভমুণ্ড আঠালো অমসৃণ হবে, পরাগরেণুগুলো ক্ষুদ্র হালকা হবে, আর পরাগরেণু সুস্বাদু হবে। এই সবকটাই হবে, কিন্তু এইটা ছাড়া কোনটা বৈশিষ্ট্য নয় বলেছে? তো এই গয়েরটা, হালকা ক্ষুদ্র হবে না পরাগরেণু। ঠিক আছে, আচ্ছা তাই তো, হ্যাঁ বড় আকৃতির সুগন্ধিযুক্ত ফুলে মিষ্টি রস ও মকরন্দ থাকতে হবে, তবেই তো পতঙ্গ আসবে। গর্ভমুণ্ড আঠালো হতে হবে, অমসৃণ হতে হবে, পরাগরেণুগুলো আঠালো হতে হয়, কেন সেই অপশনটা নেই। পরাগরেণুগুলো হালকা আর ক্ষুদ্র হয়, এটাই হবে আনসার। এটা বৈশিষ্ট্য নয়, পরাগরেণু হালকা ও ক্ষুদ্র হবে। ঠিক আছে, চলো আচ্ছা অতি সংক্ষিপ্ত প্রশ্ন। আচ্ছা এখানে একটা জিনিস হঠাৎ মাথায় এলো, এখানে আই থিঙ্ক একটা মিস্টেক হয়েছে, এটা একটু বলে দিই। এটা ভ্রূণ হবে আই থিঙ্ক। ঠিক আছে, জাইগোট পরবর্তীকালে ভ্রূণে পরিণত হবে। ঠিক আছে, এটা বীজ নয়, পুরো ডিম্বকটা বীজ হচ্ছে, আর ডিম্বকের মধ্যে যে জাইগোট এককোষী জাইগোটটা ছিল সে কিন্তু ভ্রূণ তৈরি করবে। ঠিক আছে, তাহলে এখানে আনসার আমাদের এটা হবে না, আনসার এটা হয়ে যাচ্ছে। আনসার হয়ে যাবে এটা, জাইগোট এককোষী, জাইগোট থেকে বহুকোষী ভ্রূণ তৈরি হয়। এটা কেন হয় এটা বলে দিই একটুখানি, এখানটা ভুল বলে দিয়েছি। আচ্ছা কি হচ্ছে এখানটা, ধরো এই হচ্ছে এককোষী জাইগোট। জাইগোটটা কার মধ্যে তৈরি হয়েছিল? জাইগোটটা তৈরি হয়েছিল ডিম্বকের মধ্যে। ঠিক আছে, জাইগোটটা কার মধ্যে তৈরি হয়েছিল? দেখবে এই যে ডিম্বক ছিল, ডিম্বকের মধ্যে তৈরি হয়েছে। তাহলে ডিম্বক যদি পরবর্তীকালে বীজ তৈরি করে, জাইগোট এই বীজের মধ্যে কি করবে? বিভাজিত হয়ে বহুকোষী কি তৈরি করবে? ভ্রূণ তৈরি করবে। এখানে জাইগোট বিভাজিত হয়, জাইগোট বিভাজিত হয়ে প্রথমে মরুলা, ব্লাস্টুলা এইভাবে তৈরি করে পরপর। তো জাইগোট এখানেও কিন্তু বিভাজিত হবে, এখানে যদিও মরুলা ব্লাস্টুলা হবে না উদ্ভিদের মধ্যে। তো এখানে কি হচ্ছে? বহুকোষী ভ্রূণ, বহুকোষী ভ্রূণ যেটা বীজের মধ্যেই থাকে, এটা কিন্তু বীজ, বীজের মধ্যেই বহুকোষী ভ্রূণ তৈরি করবে। এই আনসারটা একটু চেঞ্জ করে নিও। আচ্ছা চলো চলো এবার আমরা অতি সংক্ষিপ্ত উত্তরে যাব। তো এখানে কি বলছে, কোন ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে ড্যাশ বলে। কোন ফুলের পরাগরেণু যখন ফুলের গর্ভমুণ্ডে পড়ছে, তাহলে কোন ফুলের পরাগরেণু ওই ফুলেরই গর্ভমুণ্ডে পড়ছে, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো স্বপরাগযোগ। তাই তো, দেখো কনসেপ্ট পারলে আই থিঙ্ক তোমরা নিজেরাই এগুলো আনসার করতে পারবে, তাই না? কনসেপ্ট বুঝে গেলে এটা নিজেরাই প্রত্যেকটা আনসার করা যায়। আচ্ছা স্বপরাগযোগ কাকে বলে? এটাই, এরই অনুরূপ প্রশ্ন এটা। পরাগযোগের ফলে ড্যাশ বীজে রূপান্তরিত হয়। পরাগযোগ হয়ে যাওয়ার পর মানে নিষেক হয়ে যাচ্ছে,
তাহলে পরাগযোগের ফলে কোনটা বীজে রূপান্তরিত হবে? ডিম্বক বীজে রূপান্তরিত হবে, ডিম্বক বীজে রূপান্তরিত হবে। আচ্ছা, ড্যাশ একটি পতঙ্গ পরাগী পুষ্প, ড্যাশ একটি পতঙ্গ পরাগী পুষ্প। তুমি পতঙ্গ পরাগীর যে কোনো এক্সাম্পল দাও না কেন, এখানে পলাশ, শিমুল, যা খুশি হবে, পলাশ হবে, শিমুল হবে, ঠিক আছে। আচ্ছা, ইতর পরাগযোগের জন্য ড্যাশের উপর নির্ভর করতে হয়, কার উপর নির্ভর করতে হয়? অবশ্যই বাহকের উপর নির্ভর করতে হবে। দেখো এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলো যদি সবগুলো তোমরা করে ফেলো, একদম মানে এর বাইরে আর কোনো প্রশ্ন কিন্তু তোমাদের আসবে না। সেকেন্ড সামেটিভে একদম 100% তোমরা আনসার করতে পারবে, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো অবশ্যই খুব ভালোভাবে কিন্তু পড়ে যাবে। নেক্সট বলছে, সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেকের সময় একটি পুংগ্যামেট ড্যাশের সাথে মিলিত হয়ে শস্য গঠন করে। শস্য কার সাথে মিলিত হয়ে গঠন করে? শস্য নির্ণীত নিউক্লিয়াসের সাথে মিলে গঠন করে। নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়ে শস্য গঠন করবে। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল আমাদের শূন্যস্থান আর কিছু এমসিকিউ। এইবারে আসছে তোমাদের যেগুলো 2 নম্বরের প্রশ্ন এখান থেকে আসতে পারে, সেগুলো কি? 2 নম্বরের কি কি প্রশ্ন এখান থেকে আসতে পারে? চলো, তো এখানে কি বলছে? স্বপরাগযোগের অসুবিধাগুলো লেখো। এখানে নিশ্চয়ই আলাদা করে লিখে দিতে হবে না স্বপরাগযোগের অসুবিধা। কেন লিখে দিতে হবে না? কারণ এই যে জায়গাটায় দেখো স্বপরাগযোগের কি কি অসুবিধা রয়েছে। এই যে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি হবে না, আর একটা হচ্ছে বীজ নিম্নমানের হবে, আর অভিযোজন ক্ষমতা কম হবে। তাহলে এগুলো হয়ে আছে স্বপরাগযোগের অসুবিধা। অসুবিধাই চেয়েছে তো, হ্যাঁ অসুবিধা। তাহলে কি হচ্ছে? ঠিক আছে, লিখে দিচ্ছি, নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ তৈরি হয় না, আর কি বীজ নিম্নমানের, অভিযোজন ক্ষমতা কম। তাই তো? তাহলে এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রশ্ন আসবে। দেখো আর কি কি রয়েছে? ইতর পরাগযোগের সুবিধা। আশা করি ইতর পরাগযোগের সুবিধা তোমরা পারবে ওখান থেকেই। ইতর পরাগযোগের কি কি সুবিধা রয়েছে? তোমার ফুলগুলি হ্যাঁ, নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি হতে পারবে, নতুন বৈশিষ্ট্য আসবে, বীজগুলো এখানে উন্নত মানের হবে, অভিযোজন ক্ষমতা বেশি হবে, মানে ওরই উল্টোটা, ঠিক আছে। আচ্ছা, দ্বিনিষেক কাকে বলে? দ্বিনিষেক কাকে বলে? জাস্ট আমরা এক্ষুনি কিন্তু এটা পড়লাম, দ্বিনিষেক কাকে বলে। যে কেন দ্বিনিষেক বলা হচ্ছে? কারণ সপুষ্পক উদ্ভিদের যৌনজনন প্রক্রিয়ায়, এভাবে লিখবে যে দুটি পুংগ্যামেটের একটি ডিম্বাণুর সাথে মিলিত হয়ে কি গঠন করবে? ডিপ্লয়েড জাইগোট তৈরি করবে। ডিপ্লয়েড জাইগোট তৈরি করে এবং অপর পুংগ্যামেট নির্ণীত নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে কি বানাবে? ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস গঠন করে।
লিখবে যেহেতু এখানে দুবার নিষেক প্রক্রিয়া ঘটে, যেহেতু এখানে দুবার নিষেক ঘটে তাই একে দ্বিনিষেক প্রক্রিয়া বলা হয়। দ্বিনিষেক প্রক্রিয়া বলা হয়। ঠিক আছে, এই আনসারটা কিন্তু তোমাদের লিখতে হবে। চলো নেক্সট যে কোশ্চেন রয়েছে, উদাহরণ সহ বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো। এটা আমার লেখার প্রয়োজন নেই, এটাও কিন্তু হয়ে যাবে। উদাহরণ সহ বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য, এই যে বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য কোথায় রয়েছে, এখানে উদাহরণও রয়েছে। বায়ুর উদাহরণ ধান ভুট্টা, বৈশিষ্ট্য ফুলগুলো এই যে ক্ষুদ্রাকার, অনুজ্জ্বল, গর্ভমুণ্ড আঠালো প্রকৃতির, এগুলো। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে স্বপরাগযোগ অপেক্ষা ইতর পরাগযোগ উন্নত হওয়ার দুটো কারণ। কোন দুটো কারণ হয়ে যাবে বলো তো? দেখো প্রশ্ন ঘুরিয়ে আসছে, আনসার কিন্তু আমাদের একই। প্রশ্ন ঘুরানো, আনসার কিন্তু একই, তো এটাও আমার লেখার প্রয়োজন নেই। বলছে স্বপরাগযোগ অপেক্ষা ইতর পরাগযোগ উন্নত কেন? কারণ ইতর পরাগযোগে দুটো ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ মিশ্রিত হচ্ছে, এবং সেখানে কি হয়ে যাচ্ছে, ওই দুটো ভিন্ন উদ্ভিদ তাদের বৈশিষ্ট্য মিলিত হয়ে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সেখানে তৈরি হচ্ছে। আর এর ফলে কি, তাদের অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, তারা পরিবেশে টিকে থাকার ক্ষমতা পেয়ে যাচ্ছে। তো এগুলোই হচ্ছে স্বপরাগযোগ থেকে ইতর পরাগযোগ হওয়ার কৌশল, মানে উন্নত হওয়ার কৌশল। নেক্সট, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে নিষেক এবং নতুন উদ্ভিদের গঠন কিভাবে হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে দেখাতে বলেছে। মানে এই যে দ্বিনিষেক প্রক্রিয়া হয়, এই দ্বিনিষেক প্রক্রিয়ার একটা শব্দচিত্র দেখাতে বলেছে। কি করে দেখাবে শব্দচিত্র? খুব ইজিলি দেখানো যেতে পারে। এখানে ধরো একটা সপুষ্পক উদ্ভিদ, খুব ইজি একটা শব্দচিত্র দেখিয়ে দিচ্ছি। তো একটা সপুষ্পক উদ্ভিদ, ঠিক আছে, সপুষ্পক উদ্ভিদ ছবির মাধ্যমেও তোমরা রেখাচিত্র করতে পারো, জাস্ট এইভাবে। ঠিক আছে, সপুষ্পক উদ্ভিদ। তো এই উদ্ভিদের মধ্যে ফুল হচ্ছে প্রধান জননাঙ্গ। ফুল এটা কি? প্রধান জনন অঙ্গ। আচ্ছা, ফুলের মধ্যে কি? ফুলের মধ্যে পুংকেশর, আর কি রয়েছে? গর্ভকেশর। পুংকেশর, গর্ভকেশর রয়েছে, তাই তো? পুংকেশর থেকে কি তৈরি হবে? পরাগরেণু তৈরি হবে। পরাগরেণু তৈরি হলো, সেই হ্যাপ্লয়েড পরাগরেণু, অবশ্যই এখানে হ্যাপ্লয়েড লিখবে। আর এখানে গর্ভকেশরের মধ্যে কি তৈরি হলো? গর্ভকেশরের মধ্যে, ডিম্বকের মধ্যে ডিম্বাণু তৈরি হলো। তাহলে এইবার এখানে কি তৈরি হচ্ছে? ডিম্বাণু তৈরি হলো। আচ্ছা, এই যে রেণু এখানে পতিত হলো, তার মানে কি হচ্ছে? পরাগযোগ, তাই তো? পরাগযোগের পর এখানে কি হচ্ছে? ভ্রূণস্থলীর মধ্যে, পরাগরেণুর পর ভ্রূণস্থলীর মধ্যে এই যে একটা হচ্ছে ডিম্বাণু, আর একটা হচ্ছে নির্ণিত নিউক্লিয়াস। নির্ণিত নিউক্লিয়াস। তো এখানে কি হচ্ছে? এখানে জাস্ট লিখে দেবে যে পরাগ নালীর মাধ্যমে রেণু থেকে উৎপন্ন দুটি পুংগ্যামেট ভ্রূণস্থলীতে প্রবেশ করে। ভ্রূণস্থলীতে প্রবেশ হচ্ছে। দুটো পুংগ্যামেটের ভ্রূণস্থলীতে প্রবেশ হলে একটি পুংগ্যামেট কার সাথে? ডিম্বাণুর সাথে মিলিত হয়,
দিয়ে এখান থেকে তৈরি হবে কি, জাইগোট, অবশ্যই ডিপ্লয়েড। এখান থেকে কি তৈরি হচ্ছে, ট্রিপ্লয়েড শস্য, তাই তো, ট্রিপ্লয়েড শস্য। তো এখান থেকে কি তৈরি হবে আলটিমেটলি, এই জাইগোট শস্য এই সমস্ত কিছু মিলে, জাইগোট প্লাস শস্য প্লাস গর্ভাশয় এই সমস্ত কিছু মিলে কি তৈরি হবে, ফল তৈরি হবে, তাই তো, ফল তৈরি হবে। আর ফলের মধ্যে কি থাকবে, বীজ। তো সাপোজ ধরে নাও এই একটা ফল, ফলের মধ্যে কি থাকছে, ফলের মধ্যে বীজ থাকছে, তাহলে বীজযুক্ত ফল তৈরি হলো। পরবর্তীকালে এই বীজ থেকে আবার একটা সপুষ্পক উদ্ভিদ, মানে বীজ থেকে আগে ভ্রূণ হবে, বীজ থেকে মাঝখানটা, আচ্ছা একটা স্টেপ লিখে দিই, বীজ থেকে কি তৈরি হবে, ভ্রূণ, এবং ভ্রূণ থেকে আবার চারা গাছ, মানে নতুন সপুষ্পক উদ্ভিদ। তো এই যে রেখাচিত্রটা খুব সরলভাবে দেখালাম, এই যে রেখাচিত্রটা, এটা করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে যে সপুষ্পক উদ্ভিদের যৌন জননের পুরো প্রসিডিওর একটা রেখাচিত্রের মাধ্যমে সম্পন্ন হলো। ঠিক আছে, চলো। পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ সহ বৈশিষ্ট্য এটাও বলা হয়ে গেছে, আর আমি বলছি না। ইতর পরাগযোগ কাকে বলে উদাহরণ বলে দিয়েছি। নির্ণীত নিউক্লিয়াস বলতে কি বোঝো, নির্ণীত নিউক্লিয়াস বলতে কি বোঝায়, নির্ণীত নিউক্লিয়াস তোমরা বলবে যে গর্ভকেশরের গর্ভাশয়ে উপস্থিত ভ্রূণস্থলিতে দুটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস নিষেকের পূর্বে, অবশ্যই নিষেকের পূর্বে লিখবে, নিষেকের পূর্বেই মিলিত হয়ে ডিপ্লয়েড নির্ণীত নিউক্লিয়াস গঠন করে। ঠিক আছে, ডিপ্লয়েড নির্ণীত নিউক্লিয়াস গঠন করে। তাহলে কাকে বলে বললে আমরা এইভাবে কিন্তু লিখবো বিষয়টা। ঠিক আছে, আচ্ছা আর কি প্রশ্ন আছে, বৃত্তির গঠন কাজ, এটাও লিখে দিয়েছি। বৃত্তির গঠন কেমন হবে, বৃত্তির গঠন তোমরা যে কোনো একটা বৃত্তির এরকম দেখিয়ে দিতে পারো। বৃত্তির গঠন, বৃত্তি কি কাজ করে, বৃত্তির একককে কি বলা হয়, বৃত্তির একককে বলা হয় বৃত্তাংশ। কাজ যদি বলি, এর কি কি কাজ রয়েছে, এক, সালোক সংশ্লেষ করা, আরেকটা কি, আরেকটা হচ্ছে কুড়ি অবস্থায় ফুলকে রক্ষা করা, কুড়ি অবস্থায় ফুলের বাকি স্তবকগুলোকে রক্ষা করা। ঠিক আছে, আচ্ছা দ্বি নিষেকের গুরুত্ব, দ্বি নিষেকের ফলে কি হয়, গুরুত্ব এটাও বইতে পেয়ে যাবে তোমরা। তো দ্বি নিষেকের ফলে যে উৎপন্ন জাইগোট, সেখান থেকে কি তৈরি হয়, পরবর্তীকালে ভ্রূণ তৈরি হয়, এবং ডিম্বক থেকে পরবর্তীকালে কি তৈরি হচ্ছে, বীজ গঠন হয়, এবং এই বীজ থেকে পরবর্তীকালে কি তৈরি হবে, বীজ থেকে পরবর্তীকালে আবার একটা নতুন সপুষ্পক উদ্ভিদ জন্ম নিতে পারে। তো এই দ্বি নিষেকের ফলে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, তারপরে শস্য উৎপন্ন হয়, ফল গঠন হয়, এই সমস্তগুলোই দ্বি নিষেকের গুরুত্ব। ঠিক আছে, ফুলের পুং ও স্ত্রী স্তবককে অপরিহার্য স্তবক বলা হয় কেন, এটা কোথায় বলেছি, অপরিহার্য বা এটাকে জনন স্তবকও বলা হয়। কারণটা এটা বলে দিচ্ছি যে ফুলের অত্যাবশ্যকীয় স্তবক হচ্ছে দুটো, একটা হচ্ছে পুংকেশর আর একটা হচ্ছে গর্ভকেশর। কি হচ্ছে, পুংকেশর আর গর্ভকেশর। কি লিখবে এটাই, যে পুংকেশর
পরাগরেণু গঠনের মাধ্যমে নিষেক প্রক্রিয়া সম্পন্ন করে এবং গর্ভকেশর সেও ডিম্বাণু গঠনের মাধ্যমে নিষেক প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে এবং সেখান থেকে পরবর্তীকালে কি উৎপন্ন করে, ফল তৈরি করে, বীজ উৎপন্ন করে। তো এর ফলে এই দুটোকে কি বলা হয়, ফুলের অপরিহার্য স্তবক, কারণ এই দুটো ছাড়া কিন্তু জনন প্রক্রিয়া সম্পন্ন হবে না, ফলে উদ্ভিদের বংশ বিস্তার, উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি এগুলো কিন্তু হবে না। তাই এই দুটোকে কি বলা হচ্ছে, অপরিহার্য স্তবক বলা হয়। আচ্ছা, এবার কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন কি কি আসতে পারে তোমাদের সবই মোটামুটি বলে দেওয়া হয়েছে, কনসেপ্ট তোমরা বুঝে গেছো। জাস্ট কয়েকটা ব্রড কোশ্চেন কিভাবে আসতে পারে সেই প্রশ্নগুলো দেখে নাও। আলটিমেটলি কনসেপ্ট কিন্তু বুঝিয়ে দিয়েছি। এখানে বলছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন প্রদত্ত 3টে পর্যায়ের যে ঘটনা, তোমাকে জাস্ট 3টে প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলেছে। একটা হচ্ছে জনন কোষ বা গ্যামেট উৎপাদন কিভাবে হচ্ছে, তারপরে বলছে নিষেক প্রক্রিয়া কিভাবে ঘটছে, আর এখান থেকে ভ্রূণ সৃষ্টি কিভাবে হচ্ছে। জাস্ট স্টেপ বাই স্টেপ তোমাকে এই জিনিসগুলো একটু লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট বলছে সপুষ্পক উদ্ভিদের যৌন জননের ডেফিনেটিভ নিউক্লিয়াস ও শস্য নিউক্লিয়াস কিভাবে গঠিত হয়, অথবা এখানে বলছে সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতিটাই পুরোটা সংক্ষেপে বর্ণনা করতে। দ্বিনিষেক বুঝিয়ে দিয়েছি কিভাবে দ্বিনিষেক সম্পন্ন হয়, বা কিভাবে এই যে ডেফিনেটিভ নিউক্লিয়াস থেকে শস্য নিউক্লিয়াস গঠন হয়, অর্থাৎ দ্বিনিষেক প্রক্রিয়াটাই এখানে বলতে বলেছে, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসছে বৃদ্ধি বিকাশে। তো এখানে যে কটা প্রশ্ন বললাম সপুষ্পক উদ্ভিদের যৌন জনন থেকে, এর বাইরে কিন্তু একটা প্রশ্নও আসবে না, যা প্রশ্ন আসবে এর থেকেই আসবে। তো মন দিয়ে পুরোটা দেখো, কারণ তোমাদের মনে হতে পারে যে ক্লাস লেন্দি লাগছে বা এতক্ষণ ধরে দেখবো বোর লাগছে, বাট না, তোমাদের সেকেন্ড সামেটিভের আগে কমপ্লিট সিলেবাস প্রোভাইড করতে গেলে কিন্তু আমাদের একটু ডিটেলে পড়তে হবে। তোমাদের এখানে কনসেপ্ট উইথ কোয়েশ্চেন যেহেতু হচ্ছে, তোমাদেরকে একটু ধৈর্য সহকারে প্রত্যেককে শুনতে হবে, ঠিক আছে? তো চলো, বৃদ্ধি বিকাশে আমাদের কিন্তু বেশি কনসেপ্ট নেই, একেবারেই খুব ক্ষুদ্র কনসেপ্ট। তো বৃদ্ধি কাকে বলে আর বিকাশ কাকে বলে? দেখো, যে কোনো কিছু বেড়ে ওঠাকেই তোমরা হয়তো বলবে বৃদ্ধি। তোমরা আশেপাশে দেখছো গাছপালা, একটা চারা গাছ লাগিয়েছো, সেই গাছটা দেখছো দুদিন পরে আরেকটু বড় হয়েছে, নতুন নতুন পাতা তৈরি হয়েছে, কদিন পরে গিয়ে দেখলে গাছটার মধ্যে কুড়ি এসছে, তারপরে দেখলে সুন্দর একটা ফুল ফুটেছে, ঠিক আছে? কদিন পরে দেখলে গাছটা আরো বড় হচ্ছে, চওড়ায় বৃদ্ধি পাচ্ছে। এই যে জিনিসগুলো দেখছো, ছোট ছোট চেঞ্জেস, এগুলোকে কি বলছি আমরা? এগুলোকেই বৃদ্ধি বলছি। এবং বৃদ্ধির সাথে সাথে কি ঘটছে? বিকাশ ঘটছে। তাহলে ম্যাম, বৃদ্ধি আর বিকাশ এই দুটোর পার্থক্য কি? বৃদ্ধি কিভাবে হচ্ছে? গাছটা বৃদ্ধি এ কারণেই হচ্ছে কারণ তার কোষ বিভাজন হচ্ছে, তাই না? তার মধ্যে প্রত্যেকটা কোষ বিভাজিত হয়ে নতুন নতুন কোষ তৈরি করছে, সেই কোষগুলো আবার সাইজে বৃদ্ধি পাচ্ছে, মানে তাদের আয়তন বৃদ্ধি পাচ্ছে। এর ফলে গাছটাও আমরা বাইরে থেকে দেখছি সে বৃদ্ধি পাচ্ছে। এটা গাছ বলে না, যে কোনো প্রাণীর ক্ষেত্রেও হতে পারে, আমাদের ক্ষেত্রেও হতে পারে। কারণ আমরা যখন একদম আমাদের জীবন শুরু হয় একটা মাত্র জাইগোট থেকে, তাই না? শুক্রাণু এবং ডিম্বাণু এই দুটো মিলিত হবে এবং মিলিত হয়ে তৈরি হলো জাইগোট। সেই জাইগোট থেকে পরবর্তীকালে কি তৈরি হয়? জাইগোট কোষ বিভাজন করে, কোষ বিভাজন করে করে কি তৈরি করবে? কোষ বিভাজন তৈরি করে করে মরুলা, ব্লাস্টুলা, গ্রাস্টুলা, এইভাবে কিন্তু আস্তে আস্তে ফরমেশন করলো। তাহলে এখানে আলটিমেটলি জাইগোট বহুকোষী ভ্রূণ তৈরি করলো, আর এই বহুকোষী ভ্রূণ থেকে পরবর্তীকালে আমরা তৈরি হচ্ছি। প্রথমে বহুকোষী ভ্রূণ হলো, পরবর্তীকালে হাত, পা, মাথা, পা, বিভিন্ন ধরনের অঙ্গ তৈরি হচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ। তুমি একটা গাছকে দেখছো, গাছটা বীজ থেকে জাস্ট একটা কাণ্ড সদৃশ অংশ বেরোচ্ছে, কদিন পরে দেখবে পাতা হচ্ছে, আরো কিছুদিন পরে দেখবে ফুল ফুটছে। তো এই বৃদ্ধি তো প্রথম থেকে জীবনের শেষ পর্যন্ত যে যে কোষ বিভাজন, তার বেড়ে ওঠা, এই সমস্তটাকে বৃদ্ধি বলছে। আর বিকাশ কাকে বলছে? বিকাশ হচ্ছে যে যে চেঞ্জেস গুলো আসছে। যেমন ধরো জাইগোট থেকে এই যে মরুলা, ব্লাস্টুলা, গ্রাস্টুলা তৈরি হলো, তারপর গ্রাস্টুলার যখন 3টে স্তর থেকে বিভিন্ন অঙ্গ তৈরি হচ্ছে, যখন হাত তৈরি হচ্ছে, মাথা তৈরি হচ্ছে, পা তৈরি হচ্ছে, আলাদা আলাদা অর্গান তৈরি হচ্ছে, কারণ আলাদা আলাদা কোষ থেকে আলাদা আলাদা কলা তৈরি হচ্ছে, সেখান থেকে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হচ্ছে। এই নতুন নতুন অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোকেই বলা হচ্ছে বিকাশ। যেমন গাছের মধ্যে দুটো পাতা হতে দেখলে, কাণ্ড থেকে দুটো পাতা হলো, নতুন একটা অঙ্গ হলো, কারণ কাণ্ডের মধ্যে যে কোষগুলো যেভাবে অ্যারেঞ্জ ছিল পাতার মধ্যে সেভাবে নেই, নতুন ভাবে রয়েছে। তো এইভাবে নতুন একটা অঙ্গ তৈরি হলো, মানে এটা বিকাশ হলো। কিছুদিন পরে তুমি দেখলে কুড়ি হয়েছে, একটা মুকুল থেকে কুড়ি এসছে ফুলের, কুড়িটার মধ্যে কোষগুলো আলাদাভাবে অ্যারেঞ্জ হয়েছে, আলাদা আলাদা কলা গঠন হয়েছে, তার মানে ওটাও আরেক ধরনের বিকাশ। ফুল থেকে ফল হচ্ছে, সেটাও এক ধরনের ডেভেলপমেন্ট। তাহলে নতুনত্ব বা কিছু চেঞ্জেস হওয়া, কোষগুলো পরিবর্তিত হয়ে, দেখো যখন কোষ বিভাজন হয় না, সবই কিন্তু ভাজক কলা উদ্ভিদের মধ্যে।
যে যে কোষগুলো বিভাজিত হচ্ছে সেগুলোই ভাজক কলা। তাহলে সেই ভাজক কলা বিভাজিত হয়ে বিভিন্ন ধরনের কলা তো তৈরি করছে, কোথাও প্যারেনকাইমা কলা, কোথাও কোলেনকাইমা, কোথাও স্ক্লেরেনকাইমা, বিভিন্ন ধরনের কলা তৈরি করছে। তো এই যে পার্থক্য পরিলক্ষিত হচ্ছে এটাই বিকাশ। আর পুরো বেড়ে ওঠাকে আমি বৃদ্ধি বলছি। তাহলে বৃদ্ধির জন্যই কিন্তু বিকাশ সম্ভব হচ্ছে, তাই না? তাহলে বৃদ্ধি হচ্ছে কি কি বলবো? কোষ বিভাজন, কোষের আয়তন বৃদ্ধি, কোষের আয়তন বৃদ্ধি এবং জীবদেহের সামগ্রিক শুষ্ক ওজন বৃদ্ধি। মানে কি তৈরি হচ্ছে আমরা দেখছি না, গ্রোথ হচ্ছে, তার ওয়েট বাড়ছে মানে সেটা বৃদ্ধি, ঠিক আছে? আর বিকাশ মানে কোষ থেকে ভিন্ন কলা সৃষ্টি, ভিন্ন ধরনের কলা তৈরি হচ্ছে, ভাজক কলা থেকে স্থায়ী কলা, প্যারেনকাইমা কলা, কোলেনকাইমা, বিভিন্ন ধরনের আলাদা আলাদা সৃষ্টি হচ্ছে। কলা সৃষ্টি, নতুন অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি, নতুন অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি। আর কি আর হচ্ছে ধরো এই যে জনন ঘটছে, সেটাও এক ধরনের ডেভেলপমেন্ট, ফুল তৈরি, ফুল গঠন। তো এরকম বিভিন্ন ধরনের যে পার্থক্য তৈরি হচ্ছে সেগুলোকেই আমরা কি বলছি? বিকাশ বা ডেভেলপমেন্ট, ঠিক আছে? তাহলে এই হচ্ছে বৃদ্ধি আর বিকাশ। তো এই বৃদ্ধি বিকাশের মধ্যে আমাদের কিন্তু প্রাণীদের যা মানুষের যে বৃদ্ধি, মানব বিকাশের যে বিভিন্ন দশা, সেই দশাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এই দশাগুলো থেকে তোমাদের প্রশ্ন আসে। কটা দশা রয়েছে? এই একটা সদ্যজাত নিউবর্ন, 0 থেকে 1 বছর বয়স সদ্যজাত দশায় বাচ্চারা কি করে? জাস্ট তাকিয়ে থাকে, কোনো কিছু বোঝার চেষ্টা করে, শুধুমাত্র এইগুলোই হয়ে থাকে। কথা তো বলতে পারে না। শৈশব দশায় কিন্তু এই যে কথা বলতে শেখা, মানুষকে চিনতে শেখা, হাঁটতে শেখা, এই জিনিসগুলো শৈশব দশায় হচ্ছে। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন যা যা আসবে সব আসবে বয়ঃসন্ধি, পরিণত আর বার্ধক্য থেকে। বয়ঃসন্ধি দশা খুব ইম্পর্টেন্ট দশা। এই সময় কি হচ্ছে? বিভিন্ন ধরনের হরমোনাল চেঞ্জেস ঘটে। মহিলাদের মধ্যে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এই ধরনের যৌন হরমোনগুলোর প্রকাশ ঘটে। আর পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন, এই ধরনের যৌন হরমোনের বিকাশ ঘটে। এবং এই হরমোনগুলো রিলিজ হওয়ার ফলে তাদের জনন অঙ্গের বিকাশ ঘটছে, ডেভেলপমেন্ট হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে পরিণত দশায় কি হচ্ছে? পরিণত দশায় কি হয়? পরিণত দশায় প্রত্যেকটা মানুষ জননে বা কি বলবো বংশ বিস্তারের জন্য তারা অ্যাপ্রোপ্রিয়েট পরিণত হয়ে থাকে। তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরিণত হয়, তাদের ম্যাচুরিটি আসে, কথা বলায় অনেকটা ম্যাচিওর হয়, যে কোনো সিদ্ধান্ত নিতে সে সচেষ্ট হয়। এই জিনিসগুলো হয় পরিণত দশায়। আর বার্ধক্য দশায় 55 বছরের ঊর্ধ্বে কি হচ্ছে? এই সময় আস্তে আস্তে আমাদের যে দৃষ্টিশক্তি হ্রাস পাবে, শ্রবণ শক্তি হ্রাস পাবে, আমাদের হাড়গোড়ের যে অস্থি ভঙ্গুর প্রকৃতির হয়ে যাবে, কারণ ক্ষমতা অনেকটা, ক্যালসিয়াম আস্তে আস্তে কমে যাবে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু হচ্ছে বার্ধক্য দশায়। তো আমাদের এই প্রত্যেকটা দশায় কি কি হয় সেই জিনিসগুলোই কিন্তু জেনে রাখতে হবে। দেখো কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্নের মাধ্যমে এগুলো আমি আনসার বলে দিচ্ছি। তো মানব পরিস্ফুরণের যে দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি, শ্রবণ শক্তি দুর্বল হতে থাকে সেটাকে কি বলা হয়? অবশ্যই এটা কি হয়ে যাবে? বার্ধক্য দশা। বার্ধক্য দশায় কি হয়? শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এগুলো সব দুর্বল হতে থাকে। নেক্সট বলছে জননাঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের কোন দশায়? শৈশব, বয়ঃসন্ধি, বার্ধক্য, সদ্যজাত। তাহলে পরিপূর্ণতা ঘটে বলেছে, মানে শৈশব, এখানে সদ্যজাত তো হবে না, বার্ধক্য দশায় হবে না, তাহলে এই যে বয়ঃসন্ধি দশায়, ঠিক আছে? বয়ঃসন্ধি দশায় হবে। অথবা এখানে বলছে মানব বিকাশের কোন দশায় প্রজনন ক্ষমতা বৈশিষ্ট্যটি অর্জিত হয়? বয়ঃসন্ধি দশায়। একই আনসার। নেক্সট বলছে কোন বয়সকালকে ঝঞ্ঝা বিক্ষুব্ধ কাল বলা হয় বা ঝড় ঝঞ্ঝার পিরিয়ড বলা হয়? অবশ্যই এটা বয়ঃসন্ধিকাল হবে, কারণ বয়ঃসন্ধিকালে বিভিন্ন ধরনের আবেগপ্রবণ ভাবে মানুষ অনেক ভুল কাজ করে ফেলে, ঠিক আছে? আবেগ খুব বেশি কাজ করে, বিবেক কাজ করে না, ঠিক আছে?
আচ্ছা, একটা কথা খুব ভাইরাল হয়েছিল, আবেগ কাজ করেছিল বিবেক কাজ করেনি, তো সেই আবেগটা প্রচন্ড পরিমাণে বেশি হয়ে থাকে এই বয়স সন্ধিকালে। হ্যাঁ, আচ্ছা, তারপরে মানব বিকাশের যে পর্যায়ে বিভিন্ন ধরনের প্রাক্ষবিক বিকাশ ঘটে, এটাও কিন্তু সবই বয়ঃসন্ধি। কারণ এই সময় কি হচ্ছে, যৌন হরমোনগুলো রিলিজ হয়, তার ফলে জননগ্রন্থির পরিপূর্ণতা লাভ হয়, বিকাশ ঘটে এবং নিজেদেরও মস্তিষ্কের বিকাশ আস্তে আস্তে ঘটে। আচ্ছা, মানব বিকাশের যে দশায় ঋণাত্মক বৃদ্ধি ঘটে, ঋণাত্মক বৃদ্ধি কখন ঘটবে, মানে লস হওয়া, ঋণাত্মক বৃদ্ধি অবশ্যই বার্ধক্য দশা, এই সময় সব লস হচ্ছে একটা একটা করে। মানব বৃদ্ধির ক্ষেত্রে সঠিক বৃদ্ধিসূচক পরিবর্তন জাইগোট, জাইগোটের পর মরুলা, এইটা জাইগোট, জাইগোট, মরুলা, ব্লাস্টুলা, গ্র্যাস্টুলা। জাইগোট কি হয়, আগে মরুলাতে কনভার্ট হয়, মরুলা থেকে ব্লাস্টুলা, ব্লাস্টুলা থেকে গ্ল্যাস্টুলা। মরুলাতে কটা কোষ থাকে, 16টা কোষ থাকে। জাইগোটে একটা কোষ, একটা থেকে 16টা কোষ, তারপরে এখান থেকে 32টা কোষ, তারপরে আরো অনেক বেশি, এখানে 3টে লেয়ার তৈরি হয়, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। তো জাইগোট ক্রমাগত কোষ বিভাজন করে করে, সংখ্যা বৃদ্ধি করে করে এই জিনিসগুলো তৈরি করে, এগুলোকে ভ্রূণ বলছি আমরা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা স্তম্ভ দেওয়া আছে, বার্ধক্য দশা, ওজন বৃদ্ধি, কলা গঠন, শৈশব, অস্থির ভঙ্গুরতা, একদম এইটা হয়ে যাচ্ছে, অস্থির ভঙ্গুরতা, অস্থিসন্ধিতে ব্যথা। বৃদ্ধি, বৃদ্ধি কখন ঘটে, বৃদ্ধি বলতে আমরা বুঝি এটাই, শুষ্ক ওজন বৃদ্ধি পাওয়া, এটাকে আমরা বৃদ্ধি বলি। বৃদ্ধির কোষীয় বিভেদন, বৃদ্ধির কোষীয় বিভেদন মানে কোষ ডিফারেন্ট হয়ে অন্য কলা গঠন করবে, তাহলে সেটাকে আমরা কি বলি, এই যে কলা অঙ্গ গঠন। বিভেদন মানে কলা ও অঙ্গ গঠন হবে, এটাই হবে। আর ক্ষয়িষ্ণু দশা বা মানব বিকাশের অন্তিম দশাকে আমরা বলি বার্ধক্য দশা। স্তম্ভ মেলাও হলো, শৈশব এখানে কোনোটারই আনসার হচ্ছে না। আচ্ছা, নেক্সট কয়েকটা 2 নম্বরের প্রশ্ন। এখানে মানব বিকাশের বয়ঃসন্ধি দশায় যে যে পরিবর্তন ঘটে সেই তালিকাগুলো দেখো, মানব বিকাশের বৈশিষ্ট্য। আচ্ছা, এগুলো তো তোমরা বইতে পেয়ে যাবে, আশা করি আলাদা করে লিখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা বই থেকে দেখে নেবে যে কি কি পরিবর্তন ঘটে, হরমোনাল কি চেঞ্জেস ঘটে, আবেগজনিত কি কি পরিবর্তন ঘটে, এই সমস্ত জিনিসগুলো এখানে লিখবে। নেক্সট, মানব বিকাশের বার্ধক্য দশায় কি কি ঘটে, অস্থি ভঙ্গুরতা, দৃষ্টিশক্তি হ্রাস, শ্রবণ শক্তি হ্রাস, ঠিক আছে, চলাফেরায় অক্ষমতা, এই সমস্ত। তারপরে কোষের বৃদ্ধি, বিকাশ ও পরিস্ফুরণের সম্পর্ক, বৃদ্ধি আর বিকাশের মধ্যে সম্পর্ক। দেখো, বৃদ্ধি যদি না হয় বিকাশ হবে না, কারণ বৃদ্ধি কোষ বিভাজন হবে, কোষ বিভাজন হওয়ার ফলে কিছু কিছু কোষে বিভেদন ঘটবে, মানে চেঞ্জেস ঘটবে, তবে গিয়ে তো নতুন একটা অঙ্গ সৃষ্টি হবে। তাহলে বৃদ্ধি না হলে কখনো বিকাশ হওয়া সম্ভব না। তাহলে একটা জাইগোট, সেই জাইগোট থেকে আমরা আজকে পরিণত একটা মানুষ কিভাবে হলাম, কারণ জাইগোটের মধ্যে কোষ বিভাজন হয়েছে, 16টা কোষ বিশিষ্ট মরুলা তৈরি হলো, মরুলা থেকে ব্লাস্টুলা তৈরি হলো, ব্লাস্টুলার মধ্যে তৈরি হয়ে গেল 3টে স্তর, যেটাকে বলছি গ্র্যাস্টুলা। আর এই এক একটা স্তর থেকে এক এক রকমের কোষ বিভাজন হয়েছে এবং এক এক রকমের বিভেদন ঘটেছে এবং সেখান থেকে নতুন নতুন অঙ্গ প্রত্যঙ্গ ঘটেছে। তাহলে বৃদ্ধি তো চলছে, বৃদ্ধির সাথে সাথে কি হচ্ছে, বিকাশ চলছে। তাহলে বৃদ্ধি আর বিকাশ একে অপরের কিন্তু একেবারেই সম্পর্কযুক্ত, বৃদ্ধি ছাড়া বিকাশ সম্ভব নয়, ঠিক আছে। তো এটাই আমাদের গুছিয়ে লিখতে হবে, দেখবে তোমাদের বইতে লেখাও আছে। মানব বিকাশের বার্ধক্য দশার দুটো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটা আগেও একবার বললাম। শৈশব দশার বৈশিষ্ট্য, মানে প্রত্যেকটা দশার বৈশিষ্ট্যগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানব বিকাশের বয়ঃসন্ধি দশাকে মুখ্য বৃদ্ধিকাল বলা হয়। কেন কেন মুখ্য বৃদ্ধিকাল বলা হবে, কারণ এই সময় বিভিন্ন ধরনের হরমোনাল চেঞ্জেস ঘটে, হরমোনের পরিবর্তন ঘটে এবং আস্তে আস্তে কি হয়, বিভিন্ন বৈশিষ্ট্য চলে আসে। তো এন্ড আজকের জন্য তো প্রত্যেককে বলছি, যারা যারা তোমরা ক্লাসটা পুরোটা দেখলে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো। কারণ দেখো, আমি এটুকু চ্যালেঞ্জ করতে পারি, তোমাদের এই রকম ডিটেল ক্লাস কনসেপ্ট উইথ কোশ্চেন কোনো জায়গায় তোমরা কিন্তু পাবে না। তো মাধ্যমিকের জন্য একেবারে বেস্ট প্রিপারেশন তোমরা বলতে পারো, যেটা কমপ্লিট ফ্রিতে তোমরা এসওই বাংলা থেকে পাচ্ছ। তো এইখানে যেভাবে কনসেপ্ট প্লাস তার সাথে সাথে কোশ্চেন করানো হচ্ছে, এটা কিন্তু তোমাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল। তোমরা যদি একটু ধৈর্য সহকারে এটা দেখতে পারো, তাহলে কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের কতটা হেল্প হচ্ছে এবং পরীক্ষায় তোমরা এই রেজাল্টটা কিন্তু পাবে যে তোমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একদম 100% কমন পেয়ে যাবে। তাই প্রত্যেকে এই সিরিজটা একেবারে কন্টিনিউ করো। যারা যারা নতুন দেখছো
ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ এর পরেও কিন্তু এইভাবেই তোমরা মাধ্যমিকের আগে পর্যন্ত আমাদের কাছ থেকে কমপ্লিট হেল্প পাবে সম্পূর্ণ ফ্রিতে। তাই প্রত্যেককে বলবো অবশ্যই জয়েন করো, আর প্রত্যেকের সাথে অবশ্যই বিষয়টা শেয়ার করে দাও। তো থ্যাংক ইউ প্রত্যেককে, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে। টাটা।